আজকে আমরা পড়বো আনগাইডেড মিডিয়া। আনগাইডেড মিডিয়া মানে কি? হোয়াট ইজ আনগাইডেড মিডিয়া? কি মনে হয়? এখানে লেখাই আছে ওয়্যারলেস অবলেস আনগাইডেড, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে তারবিহীন। আমাদের তারবিহীন মানে কোনো বেতার ফিজিক্যাল, তরঙ্গ। হ্যাঁ, ফিজিক্যাল বা সলিড কোনো মিডিয়া থাকবে না যেটার ভিতর দিয়ে ইনফরমেশনটা পাস হবে। এখানে কোনো সলিড মিডিয়া থাকবে না। আনগাইডেড মিডিয়া, মিডিয়া যে থাকবে না তা না, মিডিয়া ছাড়া তো আর কোনো কিছু হবে না, কোনো ইনফরমেশন ট্রান্সফর্ম করা যাবে না। কিন্তু সেটা কি কোনো সলিড একটা ফিজিক্যাল একটা মিডিয়া থাকবে এরকম না। ওয়্যারলেস আমরা এতদিন যা ব্যবহার করে আসছি বা যা পড়ে আসছি সেগুলো ছিল ওয়্যারের ভিতর দিয়ে যেত। আর এখানে আমরা বলতেছি যেটা ওয়্যার না, এটা হলো ওয়্যারলেস। আমরা এর আগেই দেখেছি সেটা ইয়ার হতে পারে, স্পেস হতে পারে, আউটার স্পেস হতে পারে, সেগুলা মেইনলি আমরা ইয়ারের মাধ্যমেই ইনফরমেশন, ওয়্যারলেস যে মিডিয়া সেটা আমরা ইয়ারের মাধ্যমে তরঙ্গ আকারে ইনফরমেশন যেটা সেন্ড করে থাকি সেই ইনফরমেশনটাই। এখন দেখো তোমার এটার এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে ব্রডকাস্ট রেডিও, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট। আমরা প্রত্যেকটাই পড়বো। আরেকটা এক্সাম্পল হতে পারে ইনফ্রারেড ট্রান্সমিশন। ইনফ্রারেড আমরা আসতেছি একটা একটা করে। তো আমাদের প্রথমে জানতে হবে যে আমরা ওখানে দেখে আসছি যে ট্রান্সমিশন গাইডেড মিডিয়ার জন্য, গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার জন্য উদাহরণ ছিল টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার। তাদের আবার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ছিল কিনা মনে আছে তোমাদের? জি ম্যাম। ইয়ের অপটিক্যাল ফাইবার এটা কত কি রেঞ্জে ছিল? অপটিক্যাল ফাইবার এটা কি রেঞ্জে ছিল? একদম এক্স্যাক্টলি রেঞ্জ বলতে হবে না, টেরাহার্টজ বললেই হয়ে যায়, যে টেরাহার্টজ রেঞ্জে ছিল। এখন আমরা দেখবো যে সাধারণত রেঞ্জের ফ্রিকোয়েন্সি, কার জন্য ইয়ে দিয়ে শব্দ হচ্ছে মাইক্রোফোনে, একটা ঘের ঘের শব্দ হচ্ছে। সাধারণত 3টা রেঞ্জে ফ্রিকোয়েন্সি থাকে ওয়্যারলেস ট্রান্সমিশনের জন্য। 3টা রেঞ্জের ফ্রিকোয়েন্সি থাকে, মানে থাকে না, মানে 3টা রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে বেশি ব্যবহার করা হয় ওয়্যারলেস ট্রান্সমিশনের জন্য। একটা হলো 2 গিগাহার্টজ টু 40 গিগাহার্টজ, দেখো নিচে লেখা আছে 2 গিগাহার্টজ টু 40 গিগাহার্টজ, এই যে। আরেকটা হলো 30 মেগাহার্টজ টু 1 গিগাহার্টজ, আরেকটা হলো 3 into 10 to the power 11 থেকে 2 into 10 to the power 12 14 মেগাহার্টজ। এই 3টা রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে ওয়্যারলেস ট্রান্সমিশনের জন্য বেশি ব্যবহার করা হয়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখো এখানে যে রেঞ্জগুলো আমরা লিখেছি সেগুলাই বেশি বেশি ব্যবহার করা হয়ে থাকে আমরা বলছি। তাহলে অপটিক্যাল ফাইবার কি এদের চেয়ে দ্রুত সিগন্যাল ট্রান্সমিট করে না এরাই দ্রুত সিগন্যাল ট্রান্সমিট করে? ম্যাম এরাই দ্রুত ট্রান্সমিট করে। এরাই দ্রুত ট্রান্সমিট করে, বাকিরা? ম্যাম রনি। ভেরি গুড। আর বাকিরা কি মতামত কি বাকিদের? ম্যাম এটাই দ্রুত। এটাই দ্রুত, সবাই একমত? আব্দুর রহমান, यस ম্যাম। তোমার কি মতামত? আমার কি মতামত দিতে পারতেছি না, কারণ আমি বুঝতে পারি না ভালোমতো। আমি আবার বলছি, এখন আমরা বলতেছি যে ওয়্যারলেস ট্রান্সমিশনের জন্য যে ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করা হয় সেটা হলো 2 গিগাহার্টজ টু 40 গিগাহার্টজ, 30 মেগাহার্টজ টু 1 গিগাহার্টজ। জেনারেলি এগুলাই বেশি ব্যবহার করা হয়। 3 into 10 to the power 11 to 2 into 10 to the power 14 হার্টজ এগুলা ব্যবহার করা হয়। এখন আমি বলতেছি যে এই মিডিয়াগুলা বেশি দ্রুত ডাটা ট্রান্সমিশন করে না অপটিক্যাল ফাইবার বেশি দ্রুত ডাটা ট্রান্সমিশন? অপটিক্যাল ফাইবারে তো টেরাহার্টজ ইউজ করা হয়, তো ওটা দ্রুত কি আমি বুঝতেছি না। অপটিক্যাল ফাইবার বেশি ডাটা ট্রান্সমিট করে না ম্যাম? হ্যাঁ, অপটিক্যাল ফাইবার বেশি ডাটা ট্রান্সমিট করে না ম্যাম? কেন বেশি দ্রুত ডাটা ট্রান্সমিট করে কেন? ম্যাম ওর দিয়ে আলোক তরঙ্গের মাধ্যমে স্যার ম্যাম ডাটা ট্রান্সমিটার আর ওর ফ্রিকোয়েন্সি বেশি ম্যাম। ফ্রিকোয়েন্সি কোন রেঞ্জে? টেরাহার্জে আসে ম্যাম। টেরাহার্টজ কি বেশি ম্যাম? গিগাহার্টজ? টেরাহার্টজ হলো 10 to the power 12 আর গিগাহার্টজ? ও গিগাহার্টজ কত বলো?
আমি তো 10 to the power 9 না ম্যাম? 9, হ্যাঁ আমি কারোটা তো ভুল জি ম্যাম, এখনো বলি অপটিক্যাল নাই ফাইবার তো। দ্রুত হ্যাঁ, ম্যাম, 10 দ্রুত to the power 9 ফ্রিকোয়েন্সি gigahertz। বেশি। তাইলে যারা বললা যে এরাই বেশি দ্রুত করে, তারা দেখো তো ফ্রিকোয়েন্সি কার বেশি? অপটিক্যাল ফাইবারের বেশি না? অপটিক্যাল ফাইবার বেশি না। 10 টু দি পাওয়ার 12 বেশি না 10 টু দি পাওয়ার 9 বেশি? 10 to the power ম্যাম 12 12 বেশি। বেশি। তাহলে যারা আগে, তোমরা দুইজন না, এখন যে দুইজন বললা, আগের যারা দুইজন বললো, রনি যে ম্যাডাম ওয়্যারলেসই বেশি করে, তাহলে ফ্রিকোয়েন্সি যার বেশি তার ডাটা স্পিড বেশি না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে রনিকে জিজ্ঞেস করতেছে, রনি তাহলে কোনটার স্পিড বেশি হবে? আমি এখানে যে 3 into 10 to the power 11, তো আলোর বেগ যেহেতু 10 to the power 8, আমি স্যার ম্যামের বেগটা ধরেছিলাম, ফ্রিকোয়েন্সিটা আমার খেয়াল ছিল এটা না। হার্টজে, আর ওটা তো টেরা হার্টজে। এখন আমি তোমাকে বলতেছি যেটা আমার প্রশ্নটা হলো যে তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হিসেবে যদি আমরা দেখি তাহলে অবশ্যই, আর পৃথিবীতে সবচেয়ে গতি বেশি তো আলোর, তাহলে অবশ্যই অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুত ট্রান্সমিট জি করতে ম্যাম। পারবে। কিন্তু বেনিফিশিয়ালি কোনটা, যে কোনটায় তুমি বেশি সুবিধা পাবা? কারণ দেখা যায় যে সারা পৃথিবীটা অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন করতে গেলে অনেক সমস্যা, কারণ এটা তো একটা গাইডেড মিডিয়া, এটাকে তো গাইডেড। তোমার জি ম্যাম। কানেকশন দিতে হবে। আমাদের জি যেমন ম্যাম, গাইড অপটিক্যাল ফাইবারটা দিয়ে আমরা বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর দিয়ে এই দিয়ে টানতে টানতে নিয়ে যেতে যেতে যেমন কমপ্লেক্সিটি বারবার এগুলো নষ্ট হচ্ছে, কিন্তু ওয়্যারলেসটা কি, এটা তো বাতাসের মাধ্যমে হচ্ছে। বাতাসের মাধ্যমে যাচ্ছে। সো এখানে আমার সুবিধা বেশি, আমার একটু স্পিড কম হলেও এটা যে কোনো জায়গায় যে কোনো সময় যেভাবে ইচ্ছা সেভাবে ট্রান্সমিট করা যাচ্ছে, যেখানে ওখানে মেইনটেনেন্স, ইনস্টলমেন্ট, সব ফাইন্যান্সিয়াল কস্ট সবকিছুই বেশি পড়ে যাচ্ছে। সেই জন্য অপটিক্যাল ফাইবার দিয়ে যদি কাভার করা যেত সারা পৃথিবীটা, তাহলে দেখো অনেক দেশেই, যে সমস্ত দেশের কাছে সাগর আছে তারা কাভার করে ফেলছে অপটিক্যাল ফাইবার দিয়ে বেশি কাভার। আমাদেরও তো অপটিক্যাল ফাইবারে সাবমেরিন কেবল দিয়েই আমাদেরটা কাভার করা হয়েছে। তো আমরা যদি ফ্রিকোয়েন্সির দিকটা চিন্তা করি, যারা ভালো সুস্থভাবে যে সমস্ত কান্ট্রি সঠিকভাবে সাবমেরিন কেবল ইয়ে করতে পারতেছে, সেসব দেশে কিন্তু খুবই স্পিড বেশি। সব দেশেই দুই ফ্যাসিলিটি রাখা হয়েছে, আমাদেরও সাবমেরিন কেবলের ফ্যাসিলিটিও আছে, আবার ওয়্যারলেসের ফ্যাসিলিটিও আছে। সো আমরা শুধু যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অপটিক্যাল ফাইবারের স্পিডটা বেশি হয়। আর বাকি তিনটা রেঞ্জে সাধারণত কাজ করা হয়ে থাকে, তো আমরা এই তিনটা রেঞ্জ দেখলাম। এখন আমরা চলে যাব ম্যাম, আমাদের যেহেতু অপটিক্যাল ফাইবার ইউজ করছে আমাদের দেশে, সেহেতু ওয়্যারলেস কেন ইউজ করা, তাহলে দরকারটা কি ম্যাম? দুইটা অপশন থাকাই তো ভালো। আমারটা তো ডাটা স্পিড আমি ওয়্যারলেস এর চাইতে অপটিক্যাল ফাইবারে বেশি পাচ্ছি। এখন তুমি যখন মোবাইল সেলুলার কমিউনিকেশন করবা, তোমার সেটার জন্য ওয়্যারলেস লাগবে না? ইয়েস ম্যাম, তখন তো আর লাগবে। অপটিক্যাল ফাইবার দিয়ে তুমি যেটা মানে যে ইন্টারনেট ট্রান্সমিটের যে কাজটা, ডাটা আদান প্রদানের কাজটা তুমি সাবমেরিন কেবল দিয়ে করছো। আর বেজ স্টেশন গুলো দিয়ে মোবাইল সেলুলার করতে গেলে তো তোমার ওয়্যারলেস লাগবেই। তোমার এন্টেনা দিয়ে মোবাইল সেলুলার দিয়ে ভয়েস ট্রান্সমিশনের জন্য মোবাইলের যে কাজটা, সেটার জন্য তুমি ওয়্যারলেস অপশনটা রেখে দিছো। আর সাবমেরিন কেবল দিয়ে তুমি ডাটা ট্রান্সমিশন, যেটা স্যাটেলাইটের মাধ্যমে, সরি, যেটা মানে তোমার এই যে ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশন যেটা করতেছো, মানে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করতেছো তুমি সাবমেরিন কেবল দিয়ে। আর ডাটা ভয়েস ট্রান্সমিশন যেটা মোবাইল সেটের মাধ্যমে আমরা করি, ওয়্যারলেস দিয়ে। ওকে ম্যাম। আচ্ছা, তারপরে দেখো, হ্যাঁ আমরা প্রথম অপশনটা আসলাম 2 গিগাহার্টজ টু 40 গিগাহার্টজ। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে বলা হয় মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি সরি, এই 2 গিগাহার্টজ থেকে 40 গিগাহার্টজ থেকে এটা বলা হয় মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স এখানে দেওয়া হয়েছে, এগুলা মাইক্রোওয়েভ রেঞ্জে অবশ্যই। এগুলা হাইলি ডিরেকশনাল, ভালো করে খেয়াল করো, মাইক্রোওয়েভ হলো হাইলি ডিরেকশনাল। আর হাইলি ডিরেকশনাল হইলেই সেই কানেকশনটা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। হাইলি ডিরেকশনাল হলেই সেই কানেকশনটা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। মাইক্রো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় স্যাটেলাইটে, যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয় সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি। ম্যাম, হাইলি ডিরেকশনাল অর্থটা কি বুঝালে একটু যদি? ডিরেকশনাল মানে যদি যে সিস্টেমটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ডিরেকশনে ট্রান্সমিট করে অথবা একটা নির্দিষ্ট ডিরেকশন থেকেই রিসিভ করে, চারিদিকে 360 ডিগ্রিতে যদি ট্রান্সমিট এবং রিসিভ করে সিগন্যাল, তাহলে সেটাকে বলা হয় অমনি ডিরেকশনাল সিগন্যাল। অমনি ডিরেকশনাল সিগন্যাল।
আর যদি সে পার্টিকুলার যখন যেদিকে নিচ্ছে তার ফিক্সড করে দেওয়া আছে অ্যাঙ্গেল, বা ওই অ্যাঙ্গেলে কাজ করলে আর অন্য অ্যাঙ্গেল থেকে সে রিসিভ বা ট্রান্সমিট করবে না, এরকম যদি হয় সেটাকে বলা হয় হাইলি ডিরেকশনাল। পয়েন্ট টু পয়েন্ট ম্যাম। হাইলি ডিরেকশনাল মানেই তো তুমি শুধু একটাকে নিয়েই কাজ করবা, তাহলে পয়েন্ট টু পয়েন্ট, ট্রান্সমিটার থেকে শুধুমাত্র রিসিভার, তুমি আর আমি, আমাদের দুইজনের মধ্যেই ট্রান্সমিশনটা যেন একদম কারেক্টলি হয়, পয়েন্ট টু পয়েন্ট, ট্রান্সমিটার টু রিসিভার। ইয়েস ম্যাম, বুঝছি। ঠিক আছে। আর অমনি ডিরেকশনাল হলে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট অথবা মাল্টি পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এটা অমনি ডিরেকশনাল হয়। তাহলে এখন আমরা এখানে দেখলাম হলো যে যেটা 2 গিগাহার্টজ থেকে 40 গিগাহার্টজ সেটাকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি। আর এটা হাইলি ডিরেকশনাল পয়েন্ট টু পয়েন্ট, এটার একটা অ্যাপ্লিকেশন হলো স্যাটেলাইট। আমরা দেখবো স্যাটেলাইট সম্বন্ধেও আজকে আমরা পড়বো, একবারে ভালো করে দেখে নেব। আরেকটা ফ্রিকোয়েন্সি যেটা আমরা 2 নাম্বার বলছিলাম 30 মেগাহার্টজ টু 1 গিগাহার্টজ, এইটা হলো সাধারণত অমনি ডিরেকশনাল অ্যাপ্লিকেশনের জন্য এইটা ব্যবহার করা হয়ে থাকে। অমনি ডিরেকশনাল অ্যাপ্লিকেশনস এর জন্য, অমনি ডিরেকশনাল এইমাত্রই আমি বললাম, যদি চারিদিক থেকে তুমি ইনফরমেশন 360 ডিগ্রি থেকেই তুমি যদি ইনফরমেশন ট্রান্সমিট করতে চাও অথবা রিসিভ করতে চাও, তাহলে তোমার যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত সেটা 30 মেগাহার্টজ থেকে 1 গিগাহার্টজ এর মধ্যে থাকে। ব্রডকাস্ট রেডিও আমাদের যেগুলা আমরা বলি না এফএম কত, এফএম কত 86.9, এটা হলো সেই ব্রডকাস্ট রেডিও, তার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হলো 86.9 মেগাহার্টজ। ঠিক আছে, তোমাদেরকে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তো ইউটিউব এসে এফএম এর ভাত একদম ভাত খেয়ে ফেলাইছি। হ্যাঁ, মাঝখানে একটা টাইম চলছিল যখন খুব এফএম সবাই খুব শুনতো, মোবাইলে এফএম ছাড়া কিছু বুঝতো না সবাই। তো সেই সময়টায় এফএম, এখন তো তোমরা অত ভালো করে বলতেই পারবে না, যাই হোক বিভিন্ন আছে না এফএম 88 পয়েন্ট অত 88, জি ম্যাম শুনি ম্যাম। অনেকে যাদের ফ্যাসিনেশন আছে তারা শুনে। আর 88 পয়েন্ট যেটা থাকে বা যে পয়েন্ট থাকতেই হবে এরকম না, যে রেঞ্জটা দেওয়া থাকে সেটা হলো এখানকার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা। ওইটা বলতে বোঝায় হলো তোমাদেরকে বিভিন্ন, আমার স্টুডেন্টরা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে গেছে, এসে বলছে যে ম্যাডাম এরকম কোয়েশ্চেন করছিল, তো জিজ্ঞাসা করে যে তোমরা যে এফএম এর যে 88 শুনো বা 86, এই 86টা কি, এটা কি চ্যানেল নাকি কেন নাম রাখছে, মানে চ্যানেল ফ্রিকোয়েন্সি, এটা হলো তাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু চ্যানেল 24 আছে না একটা ইয়েস ম্যাম। সেই রকম না, কিন্তু যে ইচ্ছা হইলো যে 24 আওয়ার পাওয়া যায় এর জন্য এটা চ্যানেল 24, তা না, কিন্তু ওটা হলো যেটার যে নাম দিছে সেটা সেই মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি অনুযায়ী তাহলে নাম দিয়েছে ম্যাম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, এটাই হলো ব্রডকাস্ট রেডিও। আরেকটা হলো 3 টু দি পাওয়ার 3 × 10 টু দি পাওয়ার 11 টু 2 × 10 টু দি পাওয়ার 14 ইনফ্রারেড। ইনফ্রারেডের কি কোনো অ্যাপ্লিকেশন তোমরা বলতে পারবা? এটা ইনফ্রারেড তোমরা কিন্তু সব সময় ব্যবহার করো, এখন অবশ্য ব্যবহার কমে গেছে। মোবাইল এসে কি কি জিনিস খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা মানে আমি আমার এই বয়সে যেটুকু দেখলাম তার মধ্যে লাস্টলি যেটা সবচেয়ে, ডিজিটাল ক্যামেরা শেষ, ভালো ভালো ডিজিটাল ক্যামেরার দাম দিয়ে কিনে নিয়ে আসা হচ্ছে, সেগুলো শেষ, সেগুলোর আর কোনো ভ্যালু নাই, সেগুলো বের করে আর ছবি তোলা হয় না। আর লাস্টলি যেটা ধ্বংসের মুখে চলে গেছে মোবাইলের জন্য সেটা হলো টিভি। টিভি তো দেখতে কেউ যায় না, ইউটিউবেই সবকিছু দেখা যায়, খুব কমই টিভি দেখতে যায়। ইয়েস ম্যাম, খুব দরকার পড়লে খুব একটা। হ্যাঁ, খেলা টেলা লাইভ খেলা টেলা চলছে, ঠিক আছে, বাসায় আছি, বাইরে থাকলে তো লাইভ খেলা দেখার জন্য আগে মানুষ যেরকম একদম সব জায়গায় ছুটাছুটি করতো, যে ওই জায়গায় যাই ওই জায়গায় যাই, কোনো দরকার নেই। এখন আমি যেটা বলছি যে ইনফ্রারেডের একটা অ্যাপ্লিকেশন আমাদের বাসার মধ্যেই আমরা সব সময় করে থাকি, সেইটা কি বলতে পারবা? যে ইনফ্রারেড ব্যবহার করে ওই ডিভাইসটা, টিভি দেখা রিমোট দেয়া, এটা রিমোট ভেরি গুড, টিভি দেখার যে রিমোট থেকে যে রেটা বের হয় সেই রেটা হলো ইনফ্রারেড। তাই ভেরি গুড। কে বললা এটা? রিমোটটা কে বললা? আমি কিভাবে বুঝবো? নামটা বলো। আসিকুর রহমান, আসিক ভাই বলছে আমাদের। আচ্ছা, এখন আরেকজন বলো যে ইনফ্রারেডের একটা ক্যারেক্টারিস্টিক্স বলো তো, যে তোমাদের এই ক্যারেক্টারিস্টিক, ও তো রিমোট বলে দিল, এখন সেই রিমোটের কথা চিন্তা করে আমাকে একটা ক্যারেক্টার বলো। এইটা বললো না যেটা কালো রঙের, ছোট বড় বিভিন্ন শেপের হয়, এই হয় সেই হয়, সাদা রঙের হয়, এগুলা বললো না, বলছি যে ইনফ্রারেড একটা ক্যারেক্টার বলো। ওয়্যারলেস সিস্টেম,
হ্যাঁ, এটা তো ওয়্যারলেস এর এক্সাম্পলই আমরা পড়ছি। ঠিক আছে, আরেকটা ক্যারেক্টার যে বলবা পয়েন্ট নাম। টু পয়েন্ট এন্ড মাল্টি পয়েন্ট এটা দেওয়া সম্ভব। এগুলো এখানে দেখে আমি বলতে বলছি নাম বলে অ্যান্সারটা দিবা। ডিভিডি রিমোট। না, এই ডিভিডি রিমোটও অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি বলতেছি এদের একটা বৈশিষ্ট্য, যে তোমার কাছে মনে হচ্ছে এটা একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য। ম্যাম কোনো বোনাস কোনো মার্কস আছে? ম্যাম এটা লাল আলোর মাধ্যমে কাজ করে। আচ্ছা, নীল আলো হলে হইতো না? ম্যাম সব সময় তো লাল। ওই সামনে লাল আলোর এলইডি লাগাই, তাই লাল আলোর মাধ্যমে কাজ করে। ও আচ্ছা। তারপর আর কেউ? নির্দিষ্ট একটা ডিসটেন্স থাকে, সেই এই ডিসটেন্সের যে পরে এই যে কাছাকাছি গেছে। এটা তোমার নাম কি? নাম আগে বলবে। হাই ডিরেকশনাল। রনি। রনি এমএইচ রনি। ডিরেকশনাল তো অবশ্যই, হাই ডিরেকশনাল একটা নির্দিষ্ট ডিসটেন্স পর্যন্ত এগুলো আসল পয়েন্টে আসতে হবে। তার একটা ডিসটেন্স লিমিটেশন থাকে, একটা নির্দিষ্ট ডিসটেন্স পর্যন্ত সে নিতে পারে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আছে, কে বলবে? নাম বলে বলবে। এইটা কি তুমি এক ঘর থেকে আরেক ঘরে দিতে পারো? এই ঘরে বসে ওই ঘরে টিভিতে চালু করতে পারো? না না, ম্যাম একই রুমে, ম্যাম একই রুমে হতে হবে। একই রুমে তুমি উল্টা দিকে ঘুরে বাঁকা হয়ে ইয়ে হয়ে দিতে পারবা? টিভির সামনে যে অন্য একটা কিছু দাঁড়ালো বা পিছনে টিভি সেম রাখলা, ডিরেকশন হতে হবে। ম্যাম তাহলে হবে না। মানে এটা কোনো সলিড কোনো জি ম্যাম। মিডিয়ামকে পেনিট্রেট করতে পারে না। সলিড কোনো মিডিয়ামকে, কোনো তার মানে বাধা থাকা যাবে না। পেনিট্রেশন এবিলিটি তার নাই। এটা কোনো কিছু বাধা, পেনিট্রেট মানে ভেদ করে চলে যাওয়া, এটা কোনো কিছুকে ভেদ করে চলে যেতে পারে না। জি ম্যাম। পেনিট্রেশন এবিলিটি তার নাই। এইটা ভেরি গুড, তোমরা অনেকগুলো ভালো ভালো পয়েন্ট বলছো। আচ্ছা, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, তোমাদেরকে তো আমি এই বইটার নাম পাঠাইছি, তাই না? এটা কোন চ্যাপ্টার? ইয়েস ম্যাম, পাঠাইছেন। হ্যাঁ, ওইখানে দেখবা যে তোমাদের এটা একটা কাজ থাকলো, তোমরা দেখবা যে ওই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার নাম হলো ট্রান্সমিশন মিডিয়া, 4th চ্যাপ্টার। ট্রান্সমিশন মিডিয়া চ্যাপ্টারটার নাম, আমি যতদূর মনে পড়ে আমার চ্যাপ্টার নাম্বার 4 এটা। ওইখানে তোমরা এইটা পড়তে যেই দেখবা টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভের মধ্যেই দেখবা, বা অপটিক্যাল ফাইবারের ভিতরেও আছে মনে হয়, যে লং হল, শর্ট হল, মেট্রোপলিটন, এই ডিসটেন্স গুলা বলতে কত কিলোমিটার করে বলে। আমার একটা এখন মুখস্থ নাই, তোমরা বইটাই জাস্ট দেখে নিবা। লং হল ডিস্টেন্স একটা ধরো যে 1500 কিলোমিটার থেকে 2500 এরকম একটা ডিস্টেন্স সম্ভবত, আমার এক্সাক্ট এখন মনে নাই। শর্ট হল হলে কত কিলোমিটার ডিস্টেন্সকে বোঝায়, আর মেট্রোপলিটন হলে কত, এরকম 3-4টা ডিস্টেন্স দেওয়া আছে। যে এত কিলোমিটারের বেশি হলে আমরা কোন ডিস্টেন্সটা বলি, এত কিলোমিটারের বেশি হলে আমরা কত বলি। তো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ সাধারণত এই ধরনের লং হল টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ কোনটার এক্সাম্পল খেয়াল আছে তোমাদের? আচ্ছা, আমরা এখনই দেখতে পারবো। আসি, আমরা 3টা এক্সাম্পল নিয়েছিলাম ওয়্যারলেস এর। একটা হলো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, একটা ব্রডকাস্ট রেডিও, একটা স্যাটেলাইট। তার প্রথমটা আমরা এখন পড়ছি, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। তাহলে একটু তোমরা খেয়াল করো, এইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত নিচ্ছে? 1 থেকে 40 গিগাহার্টজ এর যে ফ্রিকোয়েন্সি ইনফরমেশন গুলো আসে, যে ইনফরমেশন গুলার ফ্রিকোয়েন্সি 1 থেকে 40 গিগাহার্টজ, সেগুলো নিয়ে কাজ করে টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। তাহলে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? আমাদের যে আগের 3টা ক্যাটাগরি ছিল, খেয়াল করো, আগের 3টা ক্যাটাগরি ছিল, তার ভিতরে কোনটাতে পড়ছে? আবার বলছি, ভিতরে পড়ছে না ম্যাম? আমরা যে অপশন এক্সাম্পলটা, ওয়্যারলেস মিডিয়ার যে এক্সাম্পলটা নিয়ে প্রথমে আলোচনা করছি, সেটার নাম হলো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। আর টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে কাজ করে সেটা হলো 1 থেকে 40 গিগাহার্টজ। তাহলে এখন তোমরা, আমি স্লাইড খুলে রাখছি, সেখান থেকে দেখে বলো যে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে। ওয়্যারলেস বা আনগাইডেড? ওয়্যারলেস আনগাইডেড এর এক্সাম্পলই তো এটা। মাইক্রোওয়েভের ভিতরে পড়ে। তাহলে এখানে 3টা ফ্রিকোয়েন্সি রেঞ্জ খেয়াল করো, যে 2 থেকে 40, 30। হ্যাঁ, বুঝতে পারছি আব্দুর রহমান, অন্যদেরকে একটু বুঝার চেষ্টা করাচ্ছি। 2 থেকে 40, 30 থেকে 1, আর 3 থেকে এই রেঞ্জে। তাহলে এই 3টা রেঞ্জের মধ্যে কোন রেঞ্জেরটা নিয়ে কাজ করে সবাই খেয়াল করো। 2 গিগাহার্টজ টু 40 গিগাহার্টজ। বাকিরা সবাই একমত আব্দুর রহমানের সাথে?
ম্যাম প্রথমটা ম্যাম 240 প্রথমটা জি 2 নাম্বারটা ম্যাম জি ম্যাম 2 নাম্বারটা হবে কেন 1 প্রথমটা থেকে হবে, 40 1 ম্যাম 1 নাম্বারটা এক নাম্বারটা 1 থেকে 40 আব্দুর রহমান অনেক আগেই বলছে, প্রথমবারই সে বলে দিছে 1 থেকে 40 গিগাহার্টজ। সেটা কি নামে পরিচিত? মাইক্রোওয়েভ। ও আচ্ছা আমি মনে করছিলাম 1 গিগাহার্টজ তাই না না 1 থেকে 40। এখন একটু খেয়াল করো, তাহলে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের যা যা ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারগুলোই তো ওর ভিতরে থাকবে নাকি? ইয়েস ম্যাম। বাকিরা জি ম্যাম হ্যাঁ, তাহলে এইটার ক্যারেক্টার কি খাতার মধ্যে একটুখানি লেখো। লেখো যে এটা মাইক্রোওয়েভ রেঞ্জে, মাইক্রোওয়েভ, এটা হাইলি ডিরেকশনাল, পয়েন্ট টু পয়েন্ট, এই 3টা পয়েন্ট লিখে রাখো, তারপর ওখানে যা মিলাবো আমরা। খাতায় লেখো, লেখো হাইলি মাইক্রোওয়েভ, হাইলি ডিরেকশনাল, পয়েন্ট টু পয়েন্ট। লিখছো সবাই? লিখছি ম্যাম। লেখো মাইক্রোওয়েভ, হাইলি ডিরেকশনাল, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট আর স্যাটেলাইট, স্যাটেলাইট। ওকে। অ্যাপ্লিকেশন মাইক্রোওয়েভ। এটা স্যাটেলাইটের মধ্যে আমরা স্যাটেলাইট দেখবো, এখানে ফিচার স্যাটেলাইটটা তার অ্যাপ্লিকেশন। তুমি 3টা পয়েন্ট লিখে রাখো মেইনলি, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মাইক্রোওয়েভ, হাইলি ডিরেকশনাল, পয়েন্ট টু পয়েন্ট। ওকে, চলে আসো। দেখো 2 নাম্বার পয়েন্টটা কি বলছে? পয়েন্ট টু পয়েন্ট লিংকে কাজ করে, পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট লিংকের কাজ করে। করবেই, কারণ আমরা আগেই দেখে আসছি এই রেঞ্জের যে যে বৈশিষ্ট্য, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলোর যা বৈশিষ্ট্য তার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট আছে কিনা? ইয়েস ম্যাম। হাই ফ্রিকোয়েন্সি, যেহেতু ফ্রিকোয়েন্সি হাই তাহলে ডাটা রেটও হাই দিবে। ইয়েস, ফ্রিকোয়েন্সি আর পয়েন্ট টু পয়েন্ট মানে এটা হাইলি ডিরেকশনাল, সেই পয়েন্ট টু পয়েন্ট মানে এটা হাইলি ডিরেকশনাল। আর পয়েন্ট টু পয়েন্ট মানে লাইন অফ সাইট, লাইন অফ সাইট মানে একই লাইন বরাবর দৃষ্টি থাকাকে বলা হয় লাইন অফ সাইট। মানে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন মানে লাইন অফ সাইট কমিউনিকেশন। এটা তোমরা জেনে রাখবা। হ্যাঁ, সবাই এটা জেনে রাখবা যে পয়েন্ট টু পয়েন্ট একজনের সাথে একজন, তোমরা যদি দুইজনের সাথে দিকে তাকায় কথা বলো, শুধু দুইজনের সাথে কমিউনিকেশন করো, তাহলে কিন্তু তোমাদের কি হবে? একই লাইন বরাবর দুইজনের দৃষ্টি থাকবে। সব কমপ্লিট। এজন্য এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কে বলা হয় লাইন অফ সাইট। ঠিক আছে, এখানে রিপিটার খুব কম লাগে। ট্রেডিশনাল মাইক্রোওয়েভের এক্সাম্পলই হলো আমাদের প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা। আমরা যে ডিশ অ্যান্টেনা গুলো দেখতে পারি, সেই ডিশ অ্যান্টেনার মাধ্যমে যে কমিউনিকেশনটা হয় সেগুলোকে বলা হয় ইউজেস প্যারাবোলিক ডিশ। এটাকে বলা হয় ডিশ অ্যান্টেনার যে কাজগুলা সেগুলো সব টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের মধ্যে। এবং এই তোমাদের একটা কোয়েশ্চেন করতে পারে যে ডিশ অ্যান্টেনা কি ডিরেকশনাল নাকি অমনি ডিরেকশনাল, হাইলি ডিরেকশনাল না অমনি ডিরেকশনাল? অবশ্যই এটা যেহেতু টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের এক্সাম্পল, অবশ্যই এটা হাইলি ডিরেকশনাল। এবং সেই কথাটাই লিখছে যে প্যারাবোলিক ডিশ to focus a narrow beam onto a receiver antenna, একদম পার্টিকুলারলি একটা বিমকে ফোকাস করে রিসিভারে পৌঁছায় দেয়, যে এইটা আমার রিসিভার, সেখানে সে পৌঁছায় দেয়। বুঝতে পারছো কথাটা? তোমরা কি আমার কথা শুনছো? জি ম্যাম। জি ম্যাম শুনতে আমি কোশ্চেন করব, কে অ্যানসার করবে? নাম বলে বলবা যে ম্যাডাম আমি অ্যানসার করব আব্দুর রহমান ছাড়া। বলো, আমি কোশ্চেন করব, একজন বলো যে ম্যাডাম আমি অ্যানসার করব আব্দুর রহমান ছাড়া। মিজানুর রহমান নাই না আজকে ক্লাসে? আছে ম্যাম। কথা বলে না কেন যে ম্যাডাম আমি অ্যানসার করব? কোথায় মিজান, কোথায়? আছে তো ম্যাম। মিজান, হ্যাঁ বলো। যে আমি ধাপে ধাপে যাচ্ছি, তুমি বুঝে বুঝে অ্যানসার দাও। যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের একটা উদাহরণ যেটা আমরা সবসময় দেখি, এরকম একটা উদাহরণ দাও তো। আমি এইমাত্রই বলছি উদাহরণটা। পারছো না? না ম্যাম। ডিশ অ্যান্টেনা। ম্যাম আমি বলবো। না ওকে ডিশ অ্যান্টেনা। হ্যাঁ, ওকে একটু সুযোগ দাও, আমি একটু ওর সাথে একটু আলোচনা করে নিই।
ও যে ক্লাসে আসে সেটা বুঝতে হবে। আমি যখন অ্যাটেন্ডেন্সের মার্কস দেবো তখন কি শুধু ওই তোমাদের পার্টিসিপেন্ট লিস্ট যেখানে তোমরা চালু করে দিয়ে ঘুমাচ্ছ সেটা দেখে আমি দেবো নাকি? তোমরা কি মনে করছো? আমার তো একটা ছেলে ঢুকতেই পারলো না, একটা স্টুডেন্ট ঢুকতেই পারলো না নেটের প্রবলেমের জন্য, সেটা ডিফারেন্ট, সেটা কিন্তু এভরি ডে হবে না। এই জিনিসগুলো আমরা যথেষ্ট তোমাদের প্রতি ফ্লেক্সিবল। আমি তো খুবই ফ্লেক্সিবল স্টুডেন্টদের জন্য, তোমরা জানোই, সব টিচাররাই খুবই ফ্লেক্সিবল। কিন্তু যখন ধরো যে একটা ছেলে ফার্স্ট 3 ডেজ সে কোনো মতেই অ্যারেঞ্জ করতে পারলো না, তখন 4th ডেতে তার কি এটা দায়িত্ব হয়ে যায় যে আমি কেন ক্লাসে ঢুকতে পারছি না। আমি যদি তোমাদের ডেইলি ক্লাসে বলি যে আমার নেটের সমস্যা, এই সমস্যা, আমি ক্লাস নিতে পারবো না, এখনই কেটে দেবো, এটা কি গ্রহণযোগ্যতা হবে? অ্যাকসেপ্টেবিলিটি পাবে তোমাদের কাছে? পাবে? তোমরা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো, তোমরা কি করবা? নিজেরাই আলোচনা করবা যে সব স্যার ম্যাডাম ঢুকতে পারতেছে, তরফদার স্যার 1 ঘন্টা নিতে পারে, আর এই ম্যাডামের শুধু সমস্যা হয়। 1 দিন 2 দিন সমস্যা কনসিডার করার দেন আমাদেরকে এটা সমাধান বের করতে হবে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। তারপরেও আমি আমাদের দেশের যে অবস্থা, আমি যদি একটা ছেলের মাঝে মধ্যেই সমস্যা হচ্ছে, ওর এরিয়াতে সমস্যা, মাঝে মধ্যে যে যদি ম্যাক্সিমাম যে 8টা ক্লাসে 5টা ক্লাসে সে পারলো না, 3টা পারলো, তাও আমি একটা কনসিডারেশনে রাখার জন্য রেডি আছি যে যেহেতু আমাদের। কিন্তু একটা ছেলে লগ ইন করলো বাট হি ইজ নট রেসপন্ডিং, এটা কিন্তু খুবই হাস্যকর ব্যাপার। ভিডিও না আসতে পারে, ভিডিও বন্ধ করে রাখতে পারে, এমবি বেশি লাগে, কিন্তু সেই জিজ্ঞাসা করলে ঠিক আছে, যখন জিজ্ঞেস করলাম যে আর কেউ আসো, কেউ অ্যান্সার করতে চাও, তখন সে অডিওটা অন করে কথা বলতে পারবে না যদি সে লগ ইনই করে। প্রথমে আমি তো বলে নিলাম যে একটা অপশন যে লগ ইনই করতে পারতেছে না, এটা কতদিন তার নিজেরই তো সমাধান করতে হবে যে আমি কেন আমার 8টা ক্লাস চলে গেলাম, একটা তো ম্যাক্সিমাম ক্লাসেই লগ ইন করতে পারলাম না। এটা তো হি অর শি শুড বি কেয়ারফুল অথবা কনসার্ন অ্যাবাউট দ্যাট, যে আমি লগ ইনই করতে পারছি। আরেকটা হলো আমি লগ ইন করলাম কিন্তু আমি ক্লাসে কোনো রেসপন্সই করছি না, আমি কি এমনি খালি পার্টিসিপেশন লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবো নাকি স্টুডেন্টদেরকে? আমাদেরও তো একটা অব্লিগেশন আছে বা তোমাদেরকে বোঝানোর ব্যাপার আছে। এখানে তোমার পার্টিসিপেশন তোমার বোঝার জন্য। তোমাদের যেরকম কষ্টকর ব্যাপার আমাদের জন্য আরো বেশি কষ্টকর, কেন জানো? তোমরা তো তাও স্ক্রিনটা দেখছো, আমার কথাটা শুনছো, আমি তোমাদের এই সুন্দর সুন্দর মুখগুলা না দেখে অযথাই কথা বলে যাচ্ছি। কি হাস্যকর একটা ব্যাপার, একটু চিন্তা করো। ভাষণ দিয়ে যাচ্ছি কিন্তু আমার সামনে কেউ নেই। স্লাইড গুলোর জন্য মুখ দেখাইতে পারেনি ম্যাম। না, ইটস ওকে, আমি মুখ দেখানোর কথা বলছি না, আমি বলছি যে আমার তো তোমাদেরকে দেখে কথা বললে কত ভালো লাগতো না? জি ম্যাম, ভালো লাগতো। হ্যাঁ, এখন এমনি এমনি আমি কি রুমের মধ্যে দেয়ালের দিকে তাকায় ভাষণ দিচ্ছি, কি হাস্যকর না ব্যাপারটা, একটু চিন্তা করে দেখো। আসুন ম্যাম। সো মিজান খেয়াল করো যে আমরা প্রথমে বললাম যে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের একটা এক্সাম্পল হলো প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা। কেন এটাকে প্যারাবোলিক বলা হচ্ছে তোমার কি মনে হয়? যে সবাই শোনো, ওকে একা ক্লাস নিচ্ছি না, ওকে আমি ধরছি কোয়েশ্চেন, বাকিরা সবাই শুনবে, আমি যে কোনো সময় সুইচ করে আরেকজনের কাছে চলে যাব। প্যারাবোলিক মানে কি? মানে কেন এটাকে প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা বলা হয়? তোমার কি মনে হয়? প্যারাবোলা তো একটা শেপ, তাই না? ম্যাম ডিশ অ্যান্টেনার শেপটা তো হলো, এই আমি মিজানের সাথে কথা বলছি। ও সরি মিজান, জি ম্যাম। তোমার কেন এটাকে কেন মনে হয় যে ম্যাডাম এটাকে কেন প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা বলতেছে? একটা কিছু মনে আসে না তোমার যে প্যারাবোলা তো একটা শেপ? ন্যারো টাইপের ম্যাম। প্যারাবোলা যে একটা উপবৃত্ত, উপবৃত্ত বা অর্ধবৃত্ত যেটা, সেই আকারের হলো এই ডিশটা হয়, যেটা আমাদের ডিশ অ্যান্টেনা গুলো সেইটা। এখন তুমি ক্লাসে মনোযোগ দিছো কিনা বলো, যে এই প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা বা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে যে ফ্রিকোয়েন্সিটা আমরা ব্যবহার করে থাকি সেই ফ্রিকোয়েন্সির নামটা কি? কেয়ারফুল, কেয়ারফুল, বাকিরা কেয়ারফুল, ক্লাসের প্রতি কেয়ারফুল হও। আমি বুঝে গেছি, আর আমাকে এখন জিজ্ঞেস করতে হবে না, কেয়ারফুল হও সবাই, ক্লাসে মনোযোগ দাও। আর মিজান অন্যদের নাম বলে বলে দিবা যে ম্যাডাম একে ধরেন, এ পর্যন্ত কিছু বলে নাই, সরি। এখন এটা হলো মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, সবার জন্য বলছি, যেহেতু এটা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির একটা ক্যারেক্টারিস্টিক্স হলো এটা হাইলি ডিরেকশনাল। সেই জন্য দেখো আমরা এখানে বলছে যে
ফোকাস করে। ফোকাস মানে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে দৃষ্টি দিয়ে রাখে। আমি যেমন এখন মিজানের দিকে ফোকাসড হয়েছিলাম, শুধু তারই দিকে আমি দৃষ্টি, আমার কনসেন্ট্রেশনটা ওইদিকে দিয়ে রাখছে। তো যেহেতু এটা হাইলি ডিরেকশনাল, তাহলে যে বিমটাই আসুক না কেন সেই বিমটাকে কি করে তারা একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে যায়। তারপর এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া হয়েছে, হাইলি ফ্রিকোয়েন্সি হাই, কাজে ডাটা স্পিডও হাই। এটার যে সমস্ত সমস্যাগুলো হতে পারে, সিগন্যাল অ্যাটিনুয়েশন হতে পারে, ইন্টারফারেন্স হতে পারে। অ্যাটিনুয়েশন কি কি কারণে হতে পারে? ডিস্টেন্স যদি খুব বেশি লং ডিস্টেন্স হয়ে যায় তাহলে অ্যাটিনুয়েশন হতে পারে, রেইনফল হলে হতে পারে। ওকে, বৃষ্টির কারণে ম্যাম কেন হয় এটা? বৃষ্টির কারণে সিগন্যাল ডিস্টার্ব হতে পারে। এটা এখন আমাদের যে ইকুয়েশন করলে বুঝতে পারবো, আমরা জেনে রাখলাম। সিগন্যাল হাই, যদি খুব বেশি বৃষ্টিপাত হয় তাহলে ওয়্যারলেস, বজ্র বৃষ্টি যদি হয়, বজ্রপাত হলে তো সিগন্যালের উপর প্রভাব ফেলে, ওটার ফ্রিকোয়েন্সি এটার ফ্রিকোয়েন্সিকে ইন্টারাক্ট করে। তারপরে যদি খুবই বৃষ্টিপাত হয় তাহলেও সিগন্যালকে ডিস্টার্ব করে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে ডিস্টার্ব করে। এখন আমরা চলে আসি পরেরটায়, সেটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইটটা কি? এতক্ষণ রনি, সাদিয়া, এগুলা যারা যারা অ্যান্সার করছো তারা ছাড়া যে কোনো একজন আমাকে বলো যে স্যাটেলাইটটা কি, তোমাদের মানে আইডিয়াটা কি? আমি তো আর স্যাটেলাইট পড়াই নাই যে আমি তোমাদেরকে জোর করে জিজ্ঞাসা করবো। স্যাটেলাইট হলো এক ধরনের রিপিটার। নাম বলো, নাম বলো। ম্যাডাম মোহাম্মদ রেজানুল জাকারিয়া। ভেরি গুড। নাম না বললে আমি পারফরমেন্সের নাম মার্কস দেবো কিভাবে? আমার ব্রেনে তো নামগুলা থাকতে হবে, এবং আমার যে ব্রেনে নামগুলা থাকবে সেগুলো তোমার রোল কলের সময় ট্রেড পাবা। আমি বলবো যে এই ক্লাসে ছিল, এ ছিল, তার মানে আমার নামটা খেয়াল থাকবে। হ্যাঁ, স্যাটেলাইটটা কি একটা বলো? এক ধরনের রিপিটার, এটা আপলিংক ফ্রিকোয়েন্সিকে, হ্যাঁ বলো। আপলিংক ফ্রিকোয়েন্সির মাধ্যমে স্যার মডুলেটেড করে আর কি। একরকম ফ্রিকোয়েন্সি থেকে ট্রান্সমিট করে অন্য ফ্রিকোয়েন্সি। আমি কি বলবো? আমি রনি। ম্যাম এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ, যেটা হচ্ছে রনি বলো। সবারটাই শুনতেছি, সবার থেকে প্রত্যেকের অ্যানসারে একটু একটু করে ঠিক হচ্ছে, কারোটা পুরোপুরি ঠিক হচ্ছে না। ম্যাম এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম উপগ্রহ, যেটা ম্যাম ইনপুট সিগন্যালকে কনভার্ট করে ডাউনলোড ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত করে রিসিভারের জন্য। আচ্ছা, তারপর আর কেউ কিছু বলবা? স্যাটেলাইট হচ্ছে একটা মাইক্রোওয়েভ স্টেশন ম্যাম, যেখান থেকে মানে একাধিক একাধিক লিংক ট্রান্সমিট করা যায় বা রিসিভ করা যায়, মানে লিংক শেয়ার করা যায়। এটা স্টেশন বলা যায়, মাইক্রোওয়েভ স্টেশন। কারো কোনো কিছু বলার আছে? ম্যাম ডাউনলোড ফ্রিকোয়েন্সির মাধ্যমে পৃথিবীতে আর্থ স্টেশনে প্রেরণ করে স্যাটেলাইট। আচ্ছা, ভেরি গুড। আর ভেরি গুড, তোমাদের সবার পারফরমেন্স খুব ভালো, কারণ সবারই কিছু কিছু আইডিয়া আছে, কিন্তু একটু একটু আইডিয়ার মধ্যে একটু কমতি আছে, সেটার জন্যই তো আমি পড়াবো, নাহলে তো আজকে আমার পড়ানোর কিছু থাকতো না। বলতে হইতো যে মিজান আসি, আসসালামু আলাইকুম, তোমরা সব পারে গেছো। তো আমার যাতে চাকরি থাকে, আমি যাতে কিছু তোমাদের জ্ঞান দান করতে পারি, এই জন্য আল্লাহ তোমাদের একটু একটু করে জ্ঞান কমায় রাখছে। স্যাটেলাইট একজন বলছো রিপিটার, একজন বলছো এটা একটা মাইক্রোওয়েভ রিলে স্টেশন। একদম ঠিক আছে, স্যাটেলাইট হলো একটা রিলে স্টেশন। সে কি করে? একজন বললা যে ম্যাডাম এক ফ্রিকোয়েন্সিতে পাঠাইলে আরেক ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে। কনভার্ট করে না, একটা ফ্রিকোয়েন্সিতে সে পাঠায়। স্যাটেলাইট হলো একটা কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে, এটার বাংলা হলো কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল যে স্টেশনটা সেইটা। এবং স্টেশনটা কেমন? এটা একটা রিলে স্টেশন। রিলে স্টেশন মানে ভালো করে খেয়াল করো, যে স্টেশন নিজে কোনো সিগন্যালকে রেকটিফাই করে না, নিজে কোনো সিগন্যালকে ক্রিয়েশন করে না, সিগন্যালকে ফিল্টার করে সিগন্যাল কমায় দেয়, এইরকম কিছু না। রিলে মানে আমি তোমাকে একটা কথা বললাম যে সাদিয়া শোনো, তোমাদের ক্লাসের এরকম আমি 10 মার্কসের পরীক্ষা নেব, তার মধ্যে 6 মার্কস থাকবে অবজেক্টিভ আর 4 মার্কস রিটেন। সাদিয়া যদি অবিকল এই কথাটাই আব্দুর রহমানের কাছে পৌঁছায় দেয়, তাহলে সেটা কি হইলো? রিলে হইলো, ঠিক আছে, মানে সেন্স এটা ঠিক থাকলো। আর সাদিয়া যদি এখন বলার সময় বলে যে ম্যাডাম বলছে 10 মার্কসের পরীক্ষা, 10 মার্কসই অবজেক্টিভ হবে, তোরা কেউ রিটেন শিখিস না, সে নিজে যাতে ভালো পারে তোমরা যাতে কম পারো, এইরকম একটা কাহিনী বানায় সে বললো, তাহলে কিন্তু এটা রিলে হলো না, এটা রেকটিফাই হলো, মডিফাই হলো, ফিল্টার হলো। am I clear? জি ম্যাম। রিলে স্টেশন হলো এরকম। এখন সাদিয়া ধরো যেটা আব্দুর রহমানকে বললো, ভালো করে খেয়াল করো, বলার পর আব্দুর রহমান বললো যে কি বললি তুই, যে বুঝলাম না, যে 6 মার্কস অবজেক্টিভ
4 নাম্বার সাবজেক্টিভ, ভালো করে খেয়াল করো। তো এটা কি বললি তুই? তখনও ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝাইলো যে শোন, আমরা 6 মার্কসের মাল্টিপল চয়েস থাকবে, 6টা প্রশ্ন থাকবে, তার 4টা করে অ্যান্সার থাকবে, আমরা টিক দেব। আর 4 মার্কস যেটা, সেটা ম্যাডাম একটা প্রশ্ন লিখবে, আমরা সেটার উত্তর দেব। তাহলে সে কি করলো? আব্দুর রহমানকে সে ব্যাপারটা বুঝাই দিল। সেই জন্য বলা হচ্ছে যে সে অ্যাম্পলিফাই করতে পারে একটা সিগন্যাল। ধরো যেতে যেতে লং ডিস্টেন্সে যেতে যেতে সিগন্যালটা দুর্বল হয়ে যেতে পারে, সেই সিগন্যালকে সে কি করতে পারে? অ্যাম্পলিফাই করতে পারে, বাট রেকটিফাই না, মডিফাই না, ফিল্টার না। রিলে স্টেশনের কাজ হলো এইটা যে সে এক ফ্রিকোয়েন্সিতে, স্যাটেলাইটে ইনফরমেশনটা কিভাবে পাঠানো হয়, পৃথিবী থেকে স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট থেকে আবার পৃথিবীতে আসে। আইপিএল খেলা হচ্ছে কোথায়? দুবাইয়ে। তাহলে দুবাই থেকে ইনফরমেশনটা যাচ্ছে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে পৃথিবীর যে যে দেশে খেলাটা দেখছে সেই খেলা সেই দেশে ট্রান্সমিট হচ্ছে। তাহলে প্রথমে ইনফরমেশনটা দুবাই থেকে যাচ্ছে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে চলে আসতেছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে। সেইটা বলা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সিতে দুবাই থেকে পাঠানো হচ্ছে, একই ফ্রিকোয়েন্সি, এটা যে ফ্রিকোয়েন্সিতে, তার মানে পৃথিবীর একটা স্টেশন থেকে প্রথমে পাঠানো হয় স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে আবার সেই ইনফরমেশনটা পৃথিবীতেই নেয়। এই জন্য ট্রান্সমিটার অথবা রিসিভারকে বলা হয় আর্থ স্টেশন, কারণ এরা সিগন্যালটা একটা ফ্রিকোয়েন্সি থেকে সে শুধু অন্য একটা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করে দেয়। হ্যাঁ, আমি বলছি, একটু আমাকে সময় দাও, একটা একটা করে স্টেপে আমি যাচ্ছি। তোমাদের আমি পুরোটা বলার পর তোমাদেরকে জিজ্ঞেস করবো, যদি তোমাদের কোনো কিছু জানার বা বাদ থাকে আমাকে জিজ্ঞাসা করো, একটু খেয়াল করো। তাহলে প্রথম যে কথাটা আমরা আসলাম যে তাহলে ট্রান্সমিটারটাও থাকে পৃথিবীতে, রিসিভারটাও থাকে পৃথিবীতে। এই জন্য ট্রান্সমিটার বা রিসিভারটাকে বলা হয় আর্থ স্টেশন, আর মাঝখানে মিডিয়া হিসেবে থাকে স্যাটেলাইট। এই কথাটা কি ক্লিয়ার হলো তোমাদের? আরেকবার একটু যদি বলতেন। আবার বলছি যে পৃথিবী থেকে ইনফরমেশন পাঠানো হয় আর পৃথিবীতে ইনফরমেশন গ্রহণ করা হয়। এই জন্য ট্রান্সমিটার অথবা রিসিভার যেটাই হোক না কেন সেটাকে বলা হয় আর্থ স্টেশন, পৃথিবীতে যে স্টেশনটা, কারণ এটা পৃথিবীতে বাইরে স্পেসেও আছে, সেটা হলো স্যাটেলাইটটা থাকে। তা আমার যেখান থেকে ট্রান্সমিট করি সেটাও পৃথিবীরই, আর যেটা রিসিভ করি সেটাও পৃথিবীরই, সেজন্য এটাকে আর্থ স্টেশন বলা হচ্ছে। এখন ট্রান্সমিট করে যেটা, সেটা ট্রান্সমিটিং আর্থ স্টেশন, আর যেটা রিসিভ করে সেটা হলো রিসিভিং আর্থ স্টেশন। এখন তোমাদেরকে একটা কথা বলি আমি, ভালো করে খেয়াল করো প্রশ্নটা, যে এখন দুবাইয়ে খেলা হচ্ছে আইপিএল, সেটা আমরা বাংলাদেশে দেখছি। দুবাই হলো এখানে ট্রান্সমিটিং আর্থ স্টেশন, আর বাংলাদেশ হলো রিসিভিং আর্থ স্টেশন। যখন বিপিএল এ খেলা হবে তখন দুবাই বসেও লোক দেখবে, ইন্ডিয়াতে বসেও দেখবে, ওয়েস্ট ইন্ডিজ যেসব দেশের প্লেয়ার আছে সেই সব দেশ তো অ্যাটলিস্ট দেখবেই, কিছু না কিছু মানুষ দেখবেই। তখন বাংলাদেশের আর্থ স্টেশনটা কি হবে? ট্রান্সমিটিং আর্থ স্টেশন। সো আর ওই দেশের গুলা হবে তখন রিসিভিং। একটা আর্থ স্টেশন দুইটা হিসেবেই কাজ করতে পারে, ট্রান্সমিটিং হিসেবেও কাজ করতে পারে, রিসিভিং হিসেবেও কাজ করতে পারে। কারণ আমাদের এন্টেনা গুলা কি, একটা এন্টেনা দিয়ে আমরা ট্রান্সমিটও করতে পারি, রিসিভও করতে পারি। তাহলে আর্থ স্টেশন ক্যান অ্যাক্ট বোথ অ্যাজ এ ট্রান্সমিটার অর রিসিভার। এই কথাটা খেয়াল রাখো। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। এখন ফ্রিকোয়েন্সির ব্যাপারটা যাচ্ছি, ভালো করে শোনো। তাকে ট্রান্সমিটিং স্টেশন থেকে, আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে পাঠাইতে তাকে একটা ফ্রিকোয়েন্সিকে ক্যারিয়ার হিসেবে নিতে হয়, আর স্যাটেলাইট থেকে রিসিভারে পাঠাইতে আরেকটা ফ্রিকোয়েন্সিকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এই যে এই ফিগারটাতে খেয়াল করো, তাকে যখন পাঠানো হচ্ছে, এই যে পৃথিবী থেকে ট্রান্সমিট করা হচ্ছে স্যাটেলাইটে, তখন একটা ফ্রিকোয়েন্সি তার ক্যারিয়ার হিসেবে কাজ করে, আর যখন তাকে রিসিভারে পাঠানো হয় তখন একটা ফ্রিকোয়েন্সি কাজ করে। একটা ফ্রিকোয়েন্সি আরেকটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হয় এই কথাটা বলবা না, বলবা যে একটা ফ্রিকোয়েন্সিতে তাকে, এই ফ্রিকোয়েন্সি একটা ফ্রিকোয়েন্সিতে মানে কি, এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সিতে তাকে পাঠানো হয়, আরেকটা ফ্রিকোয়েন্সিতে তাকে রিসিভ করা হয়। যে ফ্রিকোয়েন্সিটা আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে পাঠায় সেটাকে বলা হয় আপলিং। এই যে এটা আপলিং, যে ফ্রিকোয়েন্সিটাতে আমরা পাঠাই, কোথায় আপ করি, কোথায়, আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে, সেটা হলো আপলিং ফ্রিকোয়েন্সি। আর যে ফ্রিকোয়েন্সিতে স্যাটেলাইট থেকে পাঠানো হয়
রিসিভারে সেটাকে বলা হয় ডাউন লিঙ্ক Ma'am. ফ্রিকোয়েন্সি। ম্যাম আমাদের তো ডিসটেন্সটা প্রায় সেমই থাকে, তবে ম্যাম আপলিং আর ডাউনলিং যে ফ্রিকোয়েন্সি এটা কম বেশি কেন? এটা হলো যে ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দেয় যাতে তোমার একটা হলো যে যাতে দুইটার মিক্স আপ না হয়ে যায়, যেটাতে আপলিংকে যায় বিভিন্ন রিসিভারে পাঠাইতে হয়, তাহলে সেই বিভিন্ন রিসিভারের জন্য রিসিভিং ফ্রিকোয়েন্সিটা যেন এক থাকে। আর এই সময় আরো ওই স্টেশন থেকে ধরো যেটাতে তুমি রিসিভ পাঠাচ্ছ ওইখানেই ধরো আবার আপলিংকে একটা পাঠাইলো। পৃথিবীতে বাংলাদেশ যখন রিসিভ করে তখন যে সব ট্রান্সমিট বন্ধ থাকে এরকম তো কোনো কথা না, তখনও তো ট্রান্সমিট করতে পারে। তাহলে একই ফ্রিকোয়েন্সিতে যদি ট্রান্সমিট রিসিভ দুইটাই হয় তাহলে একটা ইন্টারফারেন্স বা ওভারল্যাপিং এর একটা প্রবলেম থেকে যায় কিনা? তো অনেক, তারপর তো ম্যাম অনেক ডিসটেন্স দেখতে হবে যে 5.92 আর 3.7 ভাই, এটা অনেক এটা ডিসটেন্স না? কোনো ডিসটেন্স না, গিগাহার্টজ রেঞ্জে 5. এইটা থেকে এই রেঞ্জের ভেতরে সে আপলিংক গুলো পাঠায়, আর 3.7 থেকে 4.2 গিগাহার্টজ এর ডাউনলিংকটা পাঠায়। দুইটাই তো গিগাহার্টজ রেঞ্জের, তাহলে 5 আর 3 এর মধ্যে সেরকম একটা ডিসটেন্স এতটুকু ফ্রিকোয়েন্সি ডিসটেন্স মেইনটেইন করে যাতে একটা আরেকটার সাথে ওভারল্যাপ না করে। তুমি যে ক্যারিয়ারে পাঠাবা সেইটাতেই যদি তুমি রিসিভ করতে থাকো এট এ টাইমে, তাহলে একটা ইন্টারফারেন্স বা একটা ওভারল্যাপ এর একটা প্রবলেম থেকেই যায়। আমাদের ডাউনলোড লিংক যেটা ম্যাম, এটা বেশি হলে কোনো প্রবলেম ছিল কি ম্যাম আপলিংক এর চাইতে? আপলিংক এর চাইতে এইটা আমি বলতে পারতেছি না যে কেন এই ফ্রিকোয়েন্সি দিল, তারা নিশ্চয়ই একটা রিজনের কারণেই দুইটা ফ্রিকোয়েন্সি দুই রকম দিছে। রিজনটা হলো এটা যাতে দুইটা ফ্রিকোয়েন্সি মানে সেম না হয়ে যায়। ডাউনলোড লিংক এটা বেশি দিতে পারতো ডাউনলিংক ফ্রিকোয়েন্সি কেন কম, কেন আপলিংক ফ্রিকোয়েন্সি বেশি, এটা আমাকে দেখে বলতে হবে, এটা আমি এক্সাক্ট বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। টপিক্যাল তো আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো। ম্যাম এই যে বললেন যে ডাউন লিংক বা আপ লিংক, এটা আমি একটা স্যাটেলাইট থেকে মানে একটা স্টেশন থেকে যে কোনো জায়গায় আমি একটা ইনফরমেশন পাঠাই, তো ওই যেখানে পাঠাবো সেখানকার একটা নির্দিষ্ট মানে অ্যাড্রেস আছে না? তা না হলে তো এটা সারা বিশ্বেই হয়তো একটা থেকে আরেকটা জায়গায়। সেটা আমি বলতেছি, ওইটাতে আমি এখনো আসিনি। আচ্ছা, এখনো আসিনি, একটু জাস্ট আ মিনিট। তোমরা শুনতে পাচ্ছ তো আমাকে? জি শুনতে পাচ্ছি। আমি ওইটা আসবো। আচ্ছা, আমি তোমাদেরকে পার্থক্যটা বলবো, দাঁড়াও। আর হলো এই স্যাটেলাইটটাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, যে প্রশ্নটা তুমি একটু আগে করলা, কি বললা কোশ্চেনটা আবার একটু করো তো, আমি এক্সাক্ট অ্যানসারটা দিচ্ছি তোমাকে। একটু আগে কি? হ্যাঁ বলো ম্যাম। কোশ্চেনটা হবে যে ম্যাম এই একই থেকে যদি পাঠানো হয় ম্যাম, বিভিন্ন দেশে তো ম্যাম একটাই তো যাবে না, ফ্রিকোয়েন্সি তো ম্যাম একটা যাবে না, মানে একটা অ্যাড্রেস দিয়ে যদি পাঠানো হয় বিভিন্ন দেশের তো ম্যাম বিভিন্নই থাকে। আপলিংকে যে ফ্রিকোয়েন্সিটা প্রেরণ করা হয় এটা মানে কোন অ্যাড্রেস বা ইয়াটা ওটা? হ্যাঁ, পয়েন্ট বুঝতে পারছি। আসো আমি বলছি। প্রথম হলো যে তুমি সারা পৃথিবীকে কভার করার জন্য ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে স্যাটেলাইটকে যারা প্রোভাইড করে, তারা সারা পৃথিবীকে কভার করার জন্য 120 ডিগ্রি পর পর 3টা স্যাটেলাইট স্থাপন করছে। ম্যাম আবার একটু বলবেন? বললাম যে ইন্টারন্যাশনাল যে স্যাটেলাইট কন্ট্রোল যে অর্গানাইজেশন আছে, যারা এই স্যাটেলাইটকে অর্গানাইজ করে, তারা কি করছে ইন্টারন্যাশনালি 3টা স্যাটেলাইটকে সেট করছে 120 ডিগ্রি পর পর। 120 ডিগ্রি পর পর কোথায়? এটা কোন ইয়েতে? ইকুয়েটোরিয়াল প্লেন বা নিরক্ষীয়। তোমার অ্যানসারে কিন্তু আমি যাচ্ছি, ভালো করে খেয়াল করো। পৃথিবীর কোথায় এই স্যাটেলাইটটাকে সেট করা হয়? সেট করা হয় নিরক্ষ, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, অথবা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা গেছে সেই রেখাটাকে আমরা বাংলায় বলি নিরক্ষরেখা, আর ইংলিশে বলি ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেন মানে নিরক্ষীয় তল। সেই তল বরাবর, তাহলে পৃথিবী গোল, তার মানে 360 ডিগ্রিকে কভার করে। তাহলে এই 360 ডিগ্রিকে কভার করার জন্য 120 ডিগ্রি পর পর বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে। নানান সময় প্রথম যখন সেট করছে তখন নানান ভাবে তারা সেট করে করে দেখছে যে কত ডিগ্রি পর পর
এটাকে দিলে ভালো হয়। তো তারা সেট করে করে দেখলো যে না, এটাকে যদি আমি 120 ডিগ্রি পর পর দেই তাহলে সুন্দর সারা পৃথিবীকে ভালোভাবে কভার করে। এটা বিজ্ঞানীদের আবিষ্কার, কিভাবে আবিষ্কার করছে সেটা তো আর এখানে আমি পড়াতে পারবো না, যেহেতু এটা পুরো টপিকসটাই যদি স্যাটেলাইট হইতো তাহলে এটা বর্ণনা করা যেত। এখন তারা একটা ডিসিশনে আসছে যে সারা পৃথিবী থেকে যত ইনফরমেশন আসবে সেগুলোকে সঠিক এবং সুন্দরভাবে ট্রান্সমিট এবং রিসিভ করার জন্য এই নিরক্ষর 360 ডিগ্রিকে 120 ডিগ্রি পর পর রেখে 3টা। এখন ব্যক্তিগত উদ্যোগে তোমাদের মনের মধ্যে এখন একটা প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম আমাদের তো বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, ইন্ডিয়ার গান্ধী স্যাটেলাইট আছে, প্রত্যেকটা বিভিন্ন কান্ট্রি আবার তাদের নিজেদের সুবিধার জন্য যে অসুবিধাটা কি সেটা আমি বলবো, তোমরা একটু আগে শোনো। নিজেদের সুবিধার জন্য যে আমাদের ইনফরমেশন গেল যেন আমরা সহজে দ্রুত আমরা নিজেদের মতো করে ট্রান্সমিট রিসিভ করতে পারি, অন্যের উপর ডিপেন্ড করতে না হয়, সেই জন্য তারা আবার নিজেরা স্যাটেলাইট বসায় নিছে। ঠিক আছে, তাহলে সেটা যেখানেই যে দেশেই বসাক না কেন তাকে কি করতে হয়, স্পেসে জায়গা নিয়ে সেখানে বসাইতে হয়। যদি এর চেয়ে নিচেও বসাইতে পারে, উপরেও বসাতে পারে, তবে এখন স্ট্যান্ডার্ড আইডিয়াল যেটা সবচেয়ে বেশি ভালো কাজ করে সেই হাইটটা হলো 35,784 কিলোমিটার। ঠিক আছে, থামো আমি একটু শেষ করে নিই, দেখো তোমার তোমাদের কোয়েশ্চেন গুলার উত্তর আসে কিনা। এটা 63 হবে না, 863 কিলোমিটার। কোনটা? 35,863 হবে না? না, আমার কথাটাকে শোনো, কথা শেষ না করেই মাঝখানে কথা বলো না, আগে কথাটা শেষ করতে দাও আমাকে। 35,784 কিলোমিটার যেটা, সেই হাইটে 120 ডিগ্রি ডিফারেন্ট বা সেপারেট করে 3টা বসানো হয়েছে। সায়েন্টিস্টরা বিভিন্ন, আগে হাইটের একটা কথা থেকে আরেকটাই চলে যায়, আগে হাইটের প্রশ্ন যেহেতু আসলো সেটার আগে সলভ করে নিই। সায়েন্টিস্টরা বিভিন্ন অল্টিটিউড মানে উচ্চতায় স্যাটেলাইট গুলো বসাইছে। কখনো প্রথম তারা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মানে কাছাকাছি, যেটাকে যে কক্ষপথে স্যাটেলাইট ঘোরে, যে রাস্তায় স্যাটেলাইট ঘোরে তাকে বলা হয় অরবিট। যে কক্ষপথে স্যাটেলাইট ঘোরে সেটাকে বলা হয় অরবিট। তো প্রথমে যে তারা পৃথিবীর সেন্টার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে বসাইলো কাছাকাছি, সেটাকে নাম দেওয়া হলো লিও, LEO, খাতায় লেখো তোমরা লিও, তার মানে লো আর্থ অরবিট। সেখানে একটা হাইটে তারা বসানোর পর দেখা গেল যে না, এই জায়গায় বসালে কমিউনিকেশন হয় ঠিকই, কিন্তু পৃথিবীর যে কোনো ঝামেলা, ঝড় বৃষ্টি, থান্ডারস্টর্ম, এনভায়রনমেন্টাল আর্থকুয়েক, এই সমস্ত বিষয়গুলো স্যাটেলাইটের সিগন্যালকে ইন্টারাপ্ট করে। ভলক্যানোর এরোশন মানে অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলা স্যাটেলাইটকে ডিস্টার্ব করে। সেই জন্য ওই অরবিটটাকে তারা বাদ দিয়ে দিল, লিও। এটা হলো লিও। এই হাইটেও তো তাহলে বসানো যাবে না যে তা কিন্তু না, কিন্তু এতে দেখা যায় যে সিগন্যালটা ক্ষতিগ্রস্ত হয় বেশি। তখন তারা আরেকটু উপরে তুললো, লিওর চেয়ে আরেকটা হাইট উপরে তুললো। লিও থেকে যখন আরেকটু হাইট উপরে উঠালো সেটার নাম দিল তারা মিও, MEO, মিও। তারা নাম দিল মিডিয়াম আর্থ অরবিট। এইটাতেও দেখা গেল যে লিওর চেয়ে প্রবলেম কম হচ্ছে, তারপরেও আর্থের ইফেক্ট গুলা সেখানে পড়ছে, আর্থের কিছু বিষয়গুলা সেখানেও ইফেক্ট করছে, ফলে সিগন্যালটা ডিস্টার্ব হয়। দেন তারা আরেকটা হাইটে গেল, যেটা হলো 35,784 কিলোমিটারে তারা গেল। সেইটার নাম দিল জিও স্টেশনারি অরবিট, GSO, জিও স্টেশনারি অরবিট। এই যেখানে লেখা আছে টিপিক্যালি রিকোয়ার্স জিও স্টেশনারি অরবিট। এখন তুমি বলতেছো 803, 784 আশেপাশে দিয়ে উপর নিচ করে বিভিন্ন হাইটে দিতে পারে, কিন্তু টিপিক্যালি হাইটটা হলো 35,784 কিলোমিটার। 784 আর 803 এতে খুব বেশি ভ্যারি করতেছে না, 29 কিলোমিটার উপরে নিচে। সো কিছুটা আগে পরে দিতে পারে, কেন সেটারও কাহিনীটা আমি বলতেছে, এরকম ইয়েতে দেওয়া হয়। তারপরে এখন আরো বেশি উপরে হিও, HEO, হিও, এটা হলো হাই আর্থ অরবিট।
সেখানেও রাখার চেষ্টা করতেছে, বিকজ দেখা যাচ্ছে যে এই জিও স্টেশনের অরবিটে অনেকেই স্যাটেলাইট বসায় ফেলছে। সো এখানে একটা সিগন্যাল ইন্টারফেয়ারেন্স বা ওভারল্যাপ হওয়ার একটা প্রবলেম দেখা যাচ্ছে। সেই জন্য হাইটের কথাটা আগে বলে নিলাম, যে হাইটটা তোমরা বললা যে না ম্যাডাম, টিপিক্যালি এই হাইটটা 35,784 কিলোমিটার অথবা 22,000 মাইল। এই হাইটটা তার আশেপাশ দিয়ে কিছু দিতে পারে বা তার উপরেও দিতে পারে, তার নিচেও দিতে পারে, কিন্তু যেটা আমার ইন্টারন্যাশনাল স্যাটেলাইট কন্ট্রোল অর্গানাইজেশন যারা আছে তারা যেটা দিচ্ছে সেটা হলো 35,784 কিলোমিটার। এখন আমার একটা স্টুডেন্ট যে প্রথমে প্রশ্ন করছিল ফ্রিকোয়েন্সির ব্যাপারটা, ওইটাতে আসি, নাহলে ভুলে যাব। এই স্যাটেলাইটে তুমি যে তোমার ইনফরমেশন বাংলাদেশ থেকে সব জায়গায় পাঠাবা অথবা সব জায়গা থেকে তুমি যে ইনফরমেশন নিবা, সেইটার জন্য তোমাকে কিন্তু আন্তর্জাতিকভাবে ওই আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে টাকা দিয়ে লাইসেন্স কিনতে হয়। তুমি যদি বেশি ফ্রিকোয়েন্সি নিতে চাও, হাই রেটে তোমাকে এই জিনিসটা ক্রয় করতে হয়। সেই জন্য তুমি যে প্রশ্ন করতেছিলা যে একজনের ফ্রিকোয়েন্সি আরেকজন মানে এই ফ্রিকোয়েন্সি না নিয়ে অন্য ফ্রিকোয়েন্সি নিতে পারে কিনা, যে দেশ যে ফ্রিকোয়েন্সিতে ইচ্ছা সেই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট রিসিভ করতে পারে কিনা, না, তোমাকে বাংলাদেশের জন্য একটা আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি ফিক্সড করে দেবে। তুমি দেখবা, তোমরা আজকের পর খেয়াল করবা চ্যানেলগুলোর নিচে আর টিভিতে, ইটিভিতে, বাংলা ভিশন কিছু কিছু চ্যানেলের নিচে দেখায় যে এই চ্যানেলটির আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি এত, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি এত, প্যারামিটার, ট্রান্সমিশন প্যারামিটার লিখে দেয় যে নিচে দিয়ে। মাঝে মাঝে দেখবা নিচে লেখা আছে, আমি খেয়াল করে দেখছি, বিশেষ করে আরটিভি, এনটিভি, টিভি আর আরেকটা বাংলা ভিশন, এগুলোর নিচে আমি দেখছি বারবার। তার মানে বাংলাদেশকে একটা ফ্রিকোয়েন্সি দিছে, সেখান থেকে আমাদের মোবাইলে যেরকম হয় সেই ফ্রিকোয়েন্সি বিভিন্ন অপারেটর কিনে নিছে, সেরকম এই চ্যানেলগুলা হাই রেট দিয়ে প্রথমে আগে তাকে ফ্রিকোয়েন্সি কিনতে হয় যে আমি এই ফ্রিকোয়েন্সি দিয়ে ট্রান্সমিট রিসিভ করব। এখন প্রত্যেকটা দেশ যদি তার নিজস্ব একটা স্যাটেলাইট বসায়, তাহলে কি হয়, দেশ তার নিজের ইনকামেই একবার স্যাটেলাইট বসাইতে তার যে খরচ, সেই খরচটাই প্রথম হয় সারা জীবন। তো এই তার দেশের চ্যানেলগুলা বা যে সিস্টেমগুলার স্যাটেলাইট ব্যবহার করা দরকার, তারা নিজেদেরকেই টাকা দিতে থাকে। বিদেশকে তো আর টাকা দিতে হয় না। আজ ধরো কান্ট্রি আমাদের যতদিন ধরে স্বাধীন হয়েছে, আমরা ততদিন ধরে কি করছি, ফরেন যে কোনো স্যাটেলাইটকে, যেমন আমার আরটিভি কি করে, আরটিভি হলো তোমার মালয়েশিয়ান একটা ইয়ে দিয়ে ট্রান্সমিট করতো, এটিএন বাংলা মালয়েশিয়ান একটা স্যাটেলাইট দিয়ে ট্রান্সমিট করে, মালয়েশিয়ার নিজের একটা স্যাটেলাইট। হ্যাঁ বলো ম্যাম, জিইও এর ফুল মিনিং কি জানো ম্যাম? জিইও মানে জিও মানে পৃথিবী, আর অরবিটটার নাম হলো জিএসও, জিও স্টেশনারি অরবিট, জিএসও জিও স্টেশনারি অরবিট। ম্যাম যেমন এলইও লো আর্থ অরবিট, এরকম কোনো মিনিং নেই ম্যাম? জিইও, হ্যাঁ সেটাই, জিও জিএসও লেখো, আমি একসাথে তো সব কথা বলতে পারবো না, আস্তে আস্তে আসতেছে। জিএসও এর ব্যাখ্যাটা কি সেটাও দিতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার করছি। এখন জিনিসটা হলো এরকম যে নিজস্ব স্যাটেলাইট থাকলে সুবিধাটা কি, তুমি বাসায় এসি লাগাবা, তুমি ভাড়ায় এসি আনলা, প্রতি মাসে মাসে তুমি এসি আলাকে ভাড়া দিচ্ছ, দিতে দিতে দেখবা এরকম যদি বছরের পর বছর চালাতে থাকো, কত এসি কেনার টাকা যে তুমি ওই এসি ভাড়া আলাকেই দিয়ে ফেলছো তার ঠিক নাই। কিন্তু একবার যদি তুমি কষ্ট করে একটা এসি নিজে লাগাও বা ইনস্টলমেন্টেই নিজের টাকা দিয়ে কিনলা, তাহলে এক সময় তো এটা তোমার নিজের হয়ে যাবে, তাই না? তো এই জন্য দেখা যায় যে দেশগুলা, রিচ কান্ট্রিগুলা যারা পারে, যাদের এবিলিটি আছে, তারা কি করে, নিজেরা একটা করে স্যাটেলাইট বসায় নেয়, আর ওইখান থেকে একবার যে ফ্রিকোয়েন্সি কিনছে সেটাও বাদ করে দেয় না সাধারণত কান্ট্রিগুলা, কারণ ওইটা তো ইন্টারন্যাশনাল, অনেক কিছু তার স্যাটেলাইটের যদি সামর্থ্য না থাকে, তারটা যদি দুর্বল হয়, সবচেয়ে বেশি ফ্যাসিলিটেড হলো ইন্টারন্যাশনাল স্যাটেলাইট অর্গানাইজেশন যে স্যাটেলাইটগুলো বসাইছে। তা আমার স্যাটেলাইটে যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা কোনো সময় আমার স্যাটেলাইট কোনো কারণে নষ্ট হইলো, তখন আমার কমিউনিকেশন কি দিয়ে চলবে? বাট যদি আমার স্যাটেলাইট থাকে, তাহলে আমি একবার ফ্রিকোয়েন্সি কিনে নিয়ে এটাকে বারবার ইউজ করতে করতে ফাইন্যান্সিয়াল প্রফিটও পাবো, আমার নিজের প্রাইভেসিও থাকবে। আমার কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছ থেকে টাকা দিয়ে ফ্রিকোয়েন্সি কিনতে হবে, যে আমি এই ফ্রিকোয়েন্সিতে পাঠাবো আর এই ফ্রিকোয়েন্সিতে আমি রিসিভ করব। এতে করে প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে, সো প্রাইভেসি বা সিকিউরিটি এখানে নষ্ট হওয়ার কোনো অপশন থাকে না।
ঠিক আছে, কথা শোনা যাচ্ছে, অন্য যেন কথা শোনা যাচ্ছে। আর তোমরা কি ক্লিয়ার হয়েছো কথাটা যে আমাকে প্রশ্ন করছে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। যে প্রশ্ন হ্যালো হ্যালো ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছ? জি ম্যাম। যে আমাকে এই কোশ্চেনটা করছিল তার কি আনসারটা ক্লিয়ার হয়েছে? ম্যাম অ্যানসারে আরেকটা পার্ট আমার লাগবে। হ্যাঁ বলো, অবশ্যই বলো। সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের যে ফ্রিকোয়েন্সি রেট 50 হার্টজ, তাই না ম্যাম? এটা আমি বলতে পারতেছি না, দেখতে হবে। 50 হার্টজ কোনদিন হবে গিগাহার্টজ রেঞ্জে, তাহলে এটা মাইক্রোওয়েভই হবে না। আমি তো দেখি যে মানে ইয়াতে যে অন্য একটা সাবজেক্টে আমরা এটা বের করছিলাম 50 হার্টজ, এটা বাংলাদেশে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। ওই ফ্রিকোয়েন্সি এটা হলো ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। গিগাহার্টজ রেঞ্জে না হলে মাইক্রোওয়েভই হবে না, যাইতেই পারবে না স্যাটেলাইটে। স্যাটেলাইট কাজই করে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে। সো এটা অবশ্যই গিগাহার্টজ রেঞ্জে 2 to 40 এর মধ্যে রেঞ্জটা হতে হবে। এখানে আমি আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি এটা লিখছি, কিন্তু এই ফ্রিকোয়েন্সিগুলো বিভিন্ন কান্ট্রিকে দিতে দিতে এগুলো কনজেস্টেড হয়ে গেছে। এখন কেউ নেট দেখে আমাকে বলতে পারে না ম্যাডাম এই ফ্রিকোয়েন্সি তো না। এই ফ্রিকোয়েন্সি সহ এখন নতুন 10 থেকে 12 গিগাহার্টজের মধ্যে আরেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ সায়েন্টিস্টরা বের করছে, কারণ বিকজ এইগুলা শেয়ার দিতে দিতে এগুলো কনজেস্টেড হয়ে গেছে। এই জন্য এটাকে কি করছে, অন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জও তারা এস্টাবলিশ করতেছে যাতে আরো সাপ্লাই দিতে পারে। আরেকটা হ্যাঁ বলো ম্যাম। এই যে অরবিট গুলো না স্যার, হোয়াট অরবিট, লিও, নিও, হ্যাঁ এটা সম্বন্ধে বলবো। এইচইও, এটা ম্যাম ম্যাম ইউজ টু সবচেয়ে কোনটা বেশি, মানে এইচইও হাই আর্থ অরবিট, এটা সেটাই এখন বলবো, সেটাই পরেরটা বলতেছে। মানে এখন জিও স্টেশনারি অরবিটটা হলো টিপিক্যাল আদর্শ এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কেন? আমার অ্যানসারের পরে তোমরা কোশ্চেন করবা, যদি আমার ধারণা আমি বলার পর তোমাদের কোশ্চেন থাকবেই না। কেন? বিভিন্ন হাইটে দিয়ে দেখছে যে এনভায়রনমেন্টাল ইফেক্টটা বেশি থাকে। আর এই জিও হাই আর্থ অরবিট যেটা, সেটাতে দেখা যায় যে এনভায়রনমেন্টাল ইফেক্টটা কম, সিগন্যালটা এত বেশি উচ্চতায় চলে যায় যে পৃথিবীর সিগন্যালটা আবার ওখানে পৌঁছাইতেই পারে না। হিও যেটা সবচেয়ে ভালো হলো জিএসও বা জিও স্টেশনারি অরবিট। কেন ভালো? আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবী যে অনবরত ঘুরছে, আমরা কি বুঝতে পারি? না ম্যাডাম, কারণ পৃথিবীও ঘুরে, আমরাও ঘুরি। এমন যদি তো আমরা দাঁড়ায় থাকতাম, পৃথিবী ঘুরতো, তাহলে আমরা ঠাসঠুস পড়তে থাকতাম আর বুঝতে পারতাম দাঁড়ায় থাকতে পারতাম না। দাঁড়ায় থাকতে পারতাম না। আমাদের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে এবং সেই ফোর্সে ও যেভাবে ঘুরে আমরাও সেভাবে ঘুরি। ফলে কি হয়, পৃথিবীর যখন দিন রাত হয় আমাদেরও তখন দিন রাত হয়, ঠিক কি না? একজন ধরো যে চিলিতে আছে, চিলি হলো বাংলাদেশের ঠিক অপোজিট, চিলিতে আছে, তাহলে এখন আমার দিন সকালবেলা, চিলির এখন রাত্রেবেলা। হ্যাঁ, সে যদি না ঘুরতো তাহলে তার এখন দিন হয়ে থাকতো, সে একা ব্যক্তিগতভাবে দিন উপভোগ করতো, কিন্তু চিলি রাত্রে থাকতো, ঠিক কি না ব্যাপারটা? সো আমাদের সুবিধা হলো যদি আমরা সবসময় পৃথিবীর স্পিডের সাথেই যদি আমরা চলতে পারি। কার জানি মাইক্রোফোন দিয়ে নয়েজ হচ্ছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে কানে লাগতেছে একটু, যদি সাউন্ড হচ্ছে ভাই ফোন রেখে পালাইছে। তাহলে যদি একটু প্লিজ যদি তোমরা দেখতে পারো যে পৃথিবী যে গতিতে চলতেছে সেই গতিতে আমরা চলি বলে সব জায়গায় লাইভ অবস্থায় আমরা থাকি। স্যাটেলাইটটাকেও এমন ভাবে সেট করা হয়েছে যে পৃথিবী যে স্পিডে ঘুরবে স্যাটেলাইটও যেন সেই স্পিডে করে, তাহলে পৃথিবীর যখন যেখানে যে টাইম, স্যাটেলাইটও যেন তখন সেই সময় সেই ইনফরমেশনটা দিতে পারে। তাহলে কি হবে, লাইভ সবকিছু দেখা, লাইভ সবকিছু কমিউনিকেশন করা সুবিধা হবে। তো এই অরবিটটায় স্যাটেলাইটকে এমন ভাবে সেট করা হয় যেন পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটটাকে কি মনে হয়, স্থির মনে হয়। স্থির কখন মনে হবে, যখন ওই স্যাটেলাইটটা পৃথিবীর মতো একই গতিতে ঘুরবে, পৃথিবীর গতির সাথে একই গতিতে ঘুরবে। এবং এইটা এই অরবিটে রেখেই সম্ভব হয়েছে, অন্য কোনো কিছুর ইফেক্ট তার গতিকে ইন্টারাক্ট করতে পারে না। এই জন্য এই অরবিটটার নাম দেওয়া হয়েছে জিও স্টেশনারি অরবিট। জিও মানে পৃথিবী, স্টেশনারি মানে স্থির, আর অরবিট মানে কক্ষপথ। যে কক্ষপথে থাকলে স্যাটেলাইটটাকে দেখে মনে হবে সে পৃথিবীর সাপেক্ষে স্থির, তাকে বলা হয় জিও স্টেশনারি অরবিট। কেন এইটা মনে হবে, কারণ ওই অরবিটেই স্যাটেলাইটটা
পৃথিবীর একই স্পিডে, পৃথিবী যে স্পিডে করে সেই স্পিডে ঘুরতে পারে। অন্য অরবিট গুলাতে এনভায়রনমেন্টাল অথবা স্পেসের অথবা অন্যান্য কোনো ইফেক্ট তাকে কি করে সঠিক গতিতে ঘুরতে দেয় না, ইফেক্ট ফেলায়, ফলে তার গতি স্পিডটা প্রবলেম হয়। সায়েন্টিস্টরা গবেষণা করে করে এই হাইটে নিয়ে দেখছে যে হ্যাঁ এই হাইটে রাখলে, এই অরবিটে রাখলে, এই কক্ষপথে রাখলে থাকবে। ফলে আমরা লাইভ যে কোনো প্রোগ্রাম লাইভে দেখতে পারি। যেমন ধরো যে এখন যদি অস্ট্রেলিয়ায় একটা খেলা হয়, অস্ট্রেলিয়ার সাথে আমাদের প্রায় 6 ঘন্টা, এখন ওখানে বেজে গেছে 2টা, সোয়া 2টা বেজে গেছে ওখানে। আর ক্লাস আছে? হ্যাঁ, এখন কি ক্লাস আছে? আপনার কথা জিজ্ঞেস করছি না, আজকে ক্লাস নাই বলে তো এত কথা বলতেছি। আমাদের 10:30টায় ক্লাস। আমি এখনই ছেড়ে দেবো, এই জিও স্টেশনের কথাটা শুরু করছি, এটা শেষ করে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? নাথিং টু বি ওরিড। এখন যদি একটু খেয়াল করো, কনসেন্ট্রেট করো, ক্লাস, পরীক্ষা তো আর নাই, ক্লাস, এই কথাটা বলেই আমি ছেড়ে দেবো। এখন বলছি যে যদি আমাদের জিও স্টেশনে না হতো, তাহলে ধরো যে কোনো জায়গায় রাতে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা, কিন্তু এই ধরো অস্ট্রেলিয়াতে 2টার সময় খেলা হচ্ছে, বাংলাদেশে এখন 10টা। এখন যদি ওখানে শুরু হয়ে যায়, আমি 10টাই খেলা দেখবো, আমার দেশের 10টা হোক, 9টা হোক, 8টা হোক, যা হোক, ওদের যখন শুরু হয়েছে তখনই আমরা দেখবো। ওদের 2টা বলে তো আমাদের দুপুর 2টা পর্যন্ত ওয়েট করতে হয় না, ওয়েট করতে হয়? এইটার কারণটা কি? কারণ হলো আমরা লাইভ সবকিছু, যখন যেখানে যেটা হচ্ছে সেটা লাইভ পাঠাতে পারি। আর যদি এরকম, হ্যাঁ, যদি লাইভ না হতো, এটা যদি পৃথিবীর সাথে একই স্পিডে স্যাটেলাইট না ঘুরতো, তাহলে পাঠাতে পাঠাতে আমাদের 2টায় আসতো, এর মধ্যে ওখানে খেলা শেষ হয়ে রেজাল্ট ফোন করে জানাই দিত অস্ট্রেলিয়া থেকে কেউ, দেখার দরকার হ্যালো হ্যালো হ্যালো, জানো আজকে তো বাংলাদেশ জিতছে অস্ট্রেলিয়ার সাথে, এরকম একটা ফোনে খবর জানাই দিত। সো ইট ইজ ভেরি নেসেসারি, এবং নেসেসারি বলেই পৃথিবীটাকে কি করা হয়েছে, স্যাটেলাইটটাকে কি করা হয়েছে, যাতে পৃথিবীর স্পিডের সাথে ঘুরতে পারে। তো আমাদের স্যাটেলাইট সম্বন্ধে আরো অনেক কথা বাদ থেকে গেল, আমরা নেক্সট ক্লাসে। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো ম্যাম, যে 120 ডিগ্রিতে ডিগ্রি গ্যাপে গ্যাপে 3টা স্যাটেলাইট দাও আছে না? তিনটাই কি জিওতে? জিওতে জিএসওতে, হ্যাঁ জিওতে স্টেশনারি অরবিট। ঠিক আছে ম্যাম জির কোনো ই নাই ম্যাম, স্পেলিং মানে জি ই ও, এটা তো জিওর জন্য, জিও মানে পৃথিবী, যেমন এম ই ও, মিডিয়াম, এরকম জিও জি শব্দটা, হ্যাঁ, জি ফর জিও, জিও মানে জি ফর জিও, জিও স্থির কৃত্রিম উপগ্রহ বাংলাতে মনে হয়। ঠিক আছে, জি ম্যাম। ওকে ম্যাম, একটা প্রশ্ন ছিল। বলো বলো বলো, প্রশ্ন শোনার জন্য। ম্যাম, এই যে আমাদের রেডিও, টিভি সবকিছু তো স্যাটেলাইটের দ্বারাই কন্ট্রোল হয়। এখানে দেখা যায় যে রেডিও হচ্ছে 3-4 সেকেন্ড আগে, আর টিভি 3-4 সেকেন্ড ডিলে করে। আবার দেখা যাচ্ছে কেবল টিভি হচ্ছে যতটুকু ডিলে করে, আবার অ্যান্টেনা সিস্টেম যে টিভি গুলো আছে সেগুলো আবার ডিলে করে না। এটার কারণে এটা চ্যানেল টু চ্যানেল ফ্রিকোয়েন্সির কারণে ভ্যারি করে, যে রেডিও কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করলো, ওরা কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করলো, সিস্টেম, এইগুলোর জন্য। যে আমরা পাশাপাশি বিটিভি তে বা গাজী টিভি আর ইএসপিএন স্টার 3টাতে খেলা দেখলে দেখা যায় গাজী টিভিতে আগে চলে আসে। আর গাজী টিভির ফ্রিকোয়েন্সি রেঞ্জ অথবা সিস্টেমটা ডিলে সিস্টেমের মধ্যে আমরা দেখলাম না, ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স এর একটা হলো থাকে ডিলে, আবার ফ্রিকোয়েন্সি কম বেশির জন্য ডাটা রেট কিছুটা আগে পিছিয়ে চলে আসে, এইগুলা। এছাড়া কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু থাকে না এই ব্যাপারগুলাতে। এন্টেনার এবিলিটি, কে কত ভালো এন্টেনা দিল, একই জিনিস কত রকম ভাবে উপস্থাপন করা যায় না, এটা তো সেকেন্ডের একটা ডিফারেন্স। তুমি দেখবা যে মিনিটও হয় না, হয়তো বাইরে শুনলাম যে চিল্লানি দিল, উইকেট পড়ে গেছে, আমরা টের পাইলাম না, টের পায়ে তাকাতে তাকাতে এখানে উইকেট পড়ে গেছে। 3 থেকে 4 সেকেন্ড। হ্যাঁ, এরকম একটা ডিফারেন্স। এটা কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু থাকে না, এখানে থাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ডিলে, আমার এন্টেনার স্টেবিলিটি, অ্যাবিলিটি, এই বিষয়গুলোর কারণেই ভ্যারি করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আমি একটু তোমাদের রোল কলটা করে নেই, একটু আমাকে টাইম দাও। ম্যাম, আরেকটা বিষয়, আমরা ওই যে কেবল টিভি যেটা ইউজ করি, এটা তো কেবলের মাধ্যমেই আসছে। আর আরেকটা হচ্ছে এখন নতুন যে আকাশমণি যে ডিশ অ্যান্টেনা গুলো কিনতে পাওয়া যায়, ওগুলো কি সরাসরি স্যাটেলাইটের সাথেই কানেক্ট হয় নাকি কিভাবে এটা? আকাশ টিভির যে ইয়েটা কি, এটা আমাকে একটু দেখতে হবে। তবে স্যাটেলাইটের মাধ্যমেই তো ইনফরমেশন গুলো আসে। কেবল টিভি মানে কি ডিশ অ্যান্টেনা,
ডিশ অ্যান্টেনা থেকে লাইন টেনে তুমি নিয়ে আসছো তোমার বাসায়, কিন্তু তারা কিন্তু মেইনলি স্যাটেলাইট দিয়ে অ্যান্টেনা থেকে ইনফরমেশন নিচ্ছে, তার ওখান থেকে সে তোমাদের কেবল দিয়ে পাঠাচ্ছে, ঠিক আছে? সমস্ত টিভি গুলাই এই যে আমরা দেখলাম তো টেরিস্টোরিয়াল ডিশ অ্যান্টেনা, টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভের মতো, সেটা কোন মিডিয়ার মাধ্যমে হচ্ছে? সেটা তো মিডিয়া তো তোমার ওয়্যারলেসই। বুঝতে পারছো কথাটা আমার? জি ম্যাম। আর কোনো কোশ্চেন থাকলে রেখে দাও, আমি নেক্সট দিন তোমাদের তোমার ক্লাসেস আর কি করতে পারো, আমি রোল কল করতে করতে। মিজানুর রহমান প্রেজেন্ট, সাদিয়া আফরিন বর্ষা। জি ম্যাম। দুইটা সাদিয়া আফরিন তো এই জন্য। আলিফ সরকার। ম্যাম আমিও আছি। আলিফ সরকার। জি ম্যাম আছি। তোরে কবেটা রিফাত আসম। হিশামুল করিম। জি ম্যাম। বোরহানুদ্দিন। Yes ma'am. আরিফিন সিদ্দিক। Yes ma'am. সাবিউল। সাবিউল সাকিব। না থাকলে মিজান বলো যে নাই। ম্যাম নাই। সুমন আছে? Sagir ma'am. সাকির। সুমন রানা। Yes ma'am. ইস্তিয়াক হোসেন পরান। পরান নাই ম্যাম। আচ্ছা। হানিফা, আবু হানিফা। আবু হানিফা আছে ম্যাম। হানিফা তুমি আজকে একটা আনসারও করলা না কেন ক্লাসে? আমি তো বুঝি নাই যে তুমি আসো। মুহাইমিনুল ইসলাম। এত স্টুডেন্ট প্রেজেন্ট, অ্যানসার করে 3-4 জন। আমি কি প্রাইভেট পড়াই? মুহাইমিনুল ইসলাম। নাই ম্যাম। আব্দুর রহমান প্রেজেন্ট, সে আমার সবচেয়ে অ্যাটেনটিভ স্টুডেন্ট। আব্দুর রহমান, রনি আর সাদিয়া, দুইটা মেয়ে, তারা ভালো। সৃষ্টিও ভালো। আজকে সৃষ্টি রয় নাই না? ম্যাম আছি। আচ্ছা, ভেরি গুড। সাব্বির। সাব্বির আসছে? মাহমুদ না ম্যাম। সাদিয়া 2 নাম্বার সাদিয়াও আছে। ম্যাম আছি। জি জি। আল হোসেন তালুকদার। তালুকদার সাহেব আছেন? তাড়াতাড়ি রেসপন্স করো। এই আলিফ, শেখ আলিফ তোটা মিউট করতো। আল হোসেন তালুকদার। তালুকদার সাহেব? না ম্যাম নাই। আচ্ছা। হিরামন? নাই। হিরামন? Yes ma'am. রনি আছে। সাব্বির ইলাহি শোভন। আমি বারবার বলতেছি Yes ma'am. পারফরম্যান্স দিয়ে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সের নাম্বার দেব। আফসানা ইয়াসমিন। আফসানা আলী হাসান। সারা ক্লাসে তার একটা কথা আমি শুনিনি। আলী হাসান আছে তো ম্যাম। কোথায় আলী হাসানের গলার স্বর শুনতে চাই আমি। Yes ma'am. Yes. তো পুরা ক্লাসে তো একটা আনসার করলা না তুমি আলী হাসান। Ma'am. Sagir ma'am. Ma'am net off হয়ে গেছিল আমার ম্যাম। একটা বারও কি তুমি নেট তোমার চালু হয় নাই? তোমার যখনই চালু হবে তখনই বলবে ম্যাডাম আমি আলী হাসান। যখনই চালু হবে তখনই। না ম্যাম, অন্য একজন বলতেছে ম্যাম, সাবিউল সাকির, ওই যে ম্যাম প্রেজেন্টের জন্য ম্যাম। আলী হাসানের নেট ছিল মনে হয়, বলতে হয় না। আমার নেট অফ হয়ে গেছিল ম্যাম একটু আগে। চৌধুরী মোহাম্মদ আসাদুল্লাহ। আসাদুল্লাহ আছে? আছে ম্যাম আছে, কিন্তু কোনো রেসপন্স করতেছে না। রেসপন্স করে না কেন? রেসপন্স না করলে নাম্বারটা রেসপন্স না করলে কি হবে বুঝবে? আমিও অ্যাটেন্ডেন্সের নাম্বারটা রেসপন্স ছাড়াই দেব। রাকিবুল হাসান প্রেজেন্ট ম্যাম। সামিউল ইসলাম স্মিথ। স্মিথ নাই ম্যাম। সে আইপিএল খেলতে চলে গেছে দুবাইয়ে। গোপীনাথ। Yes ma'am. তার মধ্যে কালকে তারা হারছে স্মিথ, এই জন্য। আর তার জিদান। আইপিএল খেলা দেখেন? আরে আমার বাসায় আমরা সবাই মানে ক্রিকেটের একদম মানে জিদান। জিদান। নাই ম্যাম। আশিকুর রহমান আছে ম্যাম। আশিকুর রহমান আছে? হ্যাঁ ম্যাম, এই তো ছিল ফার্স্ট সিয়াম। টাইম। জি জি ম্যাম, প্রেজেন্ট ম্যাম, মিউট করা ছিল। ঘুমাইছে ম্যাম, ঘুমাইছে। সিয়াম আছে? এই, কথা কম। সিয়াম আছে? নাই ম্যাম। মাকসুদুর রহমান? ইয়েস ম্যাম, আসি। ভেরি গুড। এই রকম রেসপন্স হবে এইরকম। সারা? সারা? ম্যাম নাই। নাই ম্যাম। আলিফ? শেখ আলিফ? ইয়েস ম্যাম। রাকিবুল হাসান? এ এম রাকিবুল হাসান? নাই ম্যাম।
ম্যাম নাই। রিদওয়ান জাকারিয়া আছে? ইয়েস ম্যাম। আছে, আমি জানি। তৌহিদ হাসান? ইয়েস ম্যাম। সোনিয়া আছে? ইয়েস ম্যাম। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হ্যালো ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন, আমি আছি, চলে যাইনি, বলেন। ম্যাম আমি তানভীর আহমেদ 61 ব্যাচের। আমি কোর্সটা নিছি, চেয়ারম্যান স্যার আমার ক্লাস করতে বলতে এখনো অ্যাড হয় নাই। এটা কি কতদিনও তুমি লিখে পাঠাইছিলা, তাই না? জি ম্যাম, আপনার দুইটা কোর্সই আমি দিছি এই আচ্ছা সেমিস্টারে। ঠিক আছে, আমি ওটা যোগ করে দিচ্ছি। ম্যাম আমার নাম প্রথমে অ্যাড হয় নাই। ম্যাম আমার নামটা ডাকা হয়নি। কি নাম? আরিফুল ইসলাম। কালকে তুমি নাম পাঠাইছিলে আমাকে, আরিফুল ইসলাম? জি ম্যাম বলছিলাম আমি। ওকে, আমি অ্যাড করে নিই। ম্যাডাম আমার নামটা অ্যাড হয়নি। দার মোহাম্মদ মহসিন। কি নাম? দার মোহাম্মদ মহসিন। তুমি পাঠা দাও, এসএমএস করে পাঠাও। ম্যাম আমার নাম অ্যাড হয় নাই। যাদের নাম অ্যাড হয় নাই তারা এসএমএস করে পাঠাও আমাকে। ম্যাম গতদিন যারা দিছে তাদের দরকার নাই।